উপস্থিত প্রত্যেককে রোটারি ক্লাব হাওড়ার পক্ষ থেকে শুভ বিপ্রহর জানিয়ে আজকে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা আমরা শুরু করতে যাচ্ছি। The Rotary Club of Howrah welcomes you all in this particular community hall for the debate competition which is going to be held between you all, the participants who have joined here. Already 10 participants have arrived here from 7 different schools of Howrah. প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা বা ডিবেট কম্পিটিশানে আজকে যারা বিচারকের আসন অলঙ্কৃত করবেন তাদেরকে আমি প্রথমে মঞ্চে আহ্বান করে নেব। তাদের পরিচয় আমি দিচ্ছি। ডক্টর দেবাশিস সান্যাল, যিনি হাওড়া জেলার একজন তথা পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত ইএনটি ডক্টর। মিস্টার প্রান্তিক সেন, যিনি বর্তমান পত্রিকার সিনিয়র সাব এডিটর এবং ক্যালকাটা প্রেস ক্লাবের বর্তমানে সভাপতি, এবং ডক্টর বিমল দাস, যিনি আইআইএসটি অর্থাৎ পূর্বতন বি কলেজের বর্তমানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। এই তিনজন গুণী কৃতি মানুষ আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিচারকের আসন অলঙ্কৃত করবেন। এদের তিনজনকে আমি এখানে আসতে অনুরোধ করছি। প্রথমে আমরা আমাদের তিনজন সম্মানীয় বিচারককে বরণ করে নেব। আমাদের ক্লাবের পক্ষ থেকে এই তিনজন কৃতি বিচারককে প্রথমে বরণ করে নেওয়া হবে। আমি ওনাদের তিনজনকে উত্তরীয় বরণ করার জন্য আমাদের ক্লাবের অন্যতম প্রধান সদস্য রোটারিয়ান গোপা আইন দিদিকে আসতে অনুরোধ করছি। প্রথমে ডক্টর দেবাশিস সান্যালকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে শ্রী প্রান্তিক সেন মহাশয়কে বরণ করে নিচ্ছেন গোপালী। এবং সবশেষে আমাদের মধ্যে আছেন ডক্টর বিমল দাস, উনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আইআইপিএসটি। ওনাকেও বরণ করে নেন আমাদের রোটারিয়ান গোপা আইন। আমার স্নেহের যারা ছাত্রছাত্রী তাদেরকে আলাদা করে আমরা বরণ করছি না, তোমাদের জন্যেই আমরা অনুষ্ঠানটা করেছি, তোমাদের জন্যেই আমাদের এই প্রচেষ্টা বা প্রয়াস। আচ্ছা, আমি তোমার নামগুলো ডাকছি, তোমরা এসে বসো। প্রথমে বিপক্ষে অয়নাভ ব্যানার্জি, হাওড়া জেলা স্কুল। আচ্ছা, বিপক্ষে থাকতে হবে। আমি একটা কথা বলে দিই, এই যে নামের যে অর্ডারটা, এটা পিওরলি অ্যালফাবেটিক্যালি করা হয়েছে, অর্থাৎ কারোকে কোনো সুবিধা দেওয়ার জন্য নয়। পক্ষে বিপক্ষে উভয় পক্ষে অ্যালফাবেটিক্যাল অর্ডারে নামটা আছে। অর্থাৎ আমি কেন তিনে বলবো, ও কেন একে বলবে, এটা আমাদের কিছু করার নেই, তোমার নাম, ঠিক আছে?
বিতর্কের পূর্বাশা মান্না। শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়, পূর্বাশা মান্না। আমার মনে হয় অডিয়েন্সে যারা আছে আপনাকে নিন, হ্যাঁ এখানে একটু উৎসাহিত হবে। এরপরে সায়ন্তনী দে, হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুল। স্নেহশ্রী দত্ত, ব্যান্ট্রা তারা সুন্দরী বালিকা বিদ্যালয়। শুভজিৎ খাটুয়া, বি কলেজ মডেল স্কুল। এই পাঁচজন হচ্ছে বিপক্ষ দল। আগে বিপক্ষকেই দিলাম, কারণ বিপক্ষদের একটা আলাদা সম্মান সবসময় দিতে হয়, এটা আমি বিশ্বাস করি। পক্ষে যারা আছে তাদের অদিতি মাঝি, শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়। কল্লোল মান্না, সাঁতরাগাছি কেদারনাথ বয়েজ। মেঘদীপ ব্যানার্জি, বিই কলেজ মডেল স্কুল। স্নেহা সাঁতরা, বেলকুলাই CKAC বিদ্যালয়। এ অনেক দূর থেকে এসছে, এর জন্য একটু বিশেষ করে হাততালি। মানে ওর বাড়ি প্রায় উলবেড়িয়ার কাছাকাছি, আমি যতদূর জানি, তাই তো? হ্যাঁ, বাউরিয়া। উষ্ণিষ্টু ঘোষ, হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুল। কি আছে? আচ্ছা, উষ্ণি শাহ ঘোষ, ঠিক আছে। তাহলে মোটামুটি আমার প্রারম্ভিক বক্তব্য পুরোটাই কাজে শেষ হলো। 2টো অবধি আমার টার্গেট ছিল যে 2টোর সময় আমরা শুরু করে দেবো, তো আমরা পৌঁছে গেছি। আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা বিতর্কের একটা ভালো মান আশা করবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে, এবং ওদের বক্তব্য শেষে ওদেরকে উৎসাহিত করবেন, এইটুকু আমি আশা রাখি। থ্যাংক ইউ অল। না, ঠিক আছে, খুব সুন্দর। এবার আমরা শুরু করছি। সবাইকে বেস্ট অফ লাক। কোনো ঘাবড়াবার কিছু নেই, নিজেদের মতোই ব্যাপার। তোমার যেটা বলা, সেই বলাটা সুন্দর করে বলবে। আর আবার বলছি, আমাদের ওই সময়টা নিয়ে একটু ব্যাপার আছে। সময়টা 5 মিনিট, 4.5 মিনিটের সময় একটা কাজ করে এই একটা হাতুড়ির আওয়াজ করবে, এটা কিন্তু সাবধান। ওইটার সময় আপনি কথা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আমরা শুরু করবো। আমরা শুরু করার আগে একটা বলি যে 5 মিনিট বা 3 মিনিট বলার ক্ষেত্রে তোমার সময়সীমা শেষ হবার 30 সেকেন্ড আগে দিদিমণি, উনি আমাদের হাওড়া গার্লস স্কুলের দিদিমণি, উনি এখানে হাতুড়ি তুলে একটা নখ তোমাকে দেবেন, যাতে তুমি আগামী 30 সেকেন্ডের মধ্যে তোমার বক্তব্য শেষ করতে পারো। রাইট? ক্লিয়ার? আচ্ছা, প্রথমে মশাটের পক্ষে অদিতি মাঝি পড়ে আমি আজকে নমস্কার। উপস্থিত মাননীয় শ্রদ্ধেয় ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো সাক্ষরতাই সাফল্যের জীবনকাল চাবিকাঠি। আমি এই মতের পক্ষে মত পোষণ করি। প্রথমত, আমরা জানি সাক্ষরতা হলো 3R: রিডিং, রাইটিং, এরিথমেটিক্সের প্রাথমিক জ্ঞান, অর্থাৎ পঠন, লিখন এবং অঙ্কের কাঠামো সামর্থ্য লাভই হলো সাক্ষরতার মূল লক্ষ্য। তাই সাক্ষরতাই হলো জীবন পরিবর্তনের প্রথম ধাপ, যার উপর ভিত্তি করে কোনো মানুষ একজন হয়ে উঠবে বিজ্ঞানী বা শিক্ষক বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার। তাই সাক্ষরতাই হলো জীবন পরিবর্তনের একমাত্র চাবিকাঠি। বিনা পঠন পাঠনে কোনো ব্যক্তি জীবনে উন্নত হয়েছে তা ভাবা মরীচিকা মাত্র।
দ্বিতীয়ত, সাক্ষরতা এমন একটি প্রক্রিয়া যার স্পর্শে মানুষ শক্তি সম্পন্ন হতে পারে, আর অবশ্যই মানসিক শক্তি, যার দ্বারা মানুষ সমস্ত সমস্যা সহজ সমাধান করতে পারে। তাই সাক্ষরতা দেয় দৃঢ়তা ও চেতনা, যা জীবনকে করে তোলে পূর্ণ। তাই আবারও বলি, সাক্ষরতাই জীবন পরিবর্তনের একমাত্র চাবিকাঠি। তৃতীয়ত, সাক্ষরতাই মানুষের পাঠের সামর্থ্য তৈরি করে। একজন সাক্ষর মানুষের কাছেই আছে হাজার হাজার বছরের সঞ্চিত জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি, যার উপর ভিত্তি করে সে সেই সম্পদকে আহরণ করতে পারে। বেদ, পুরাণ, সাহিত্য, বিজ্ঞানের নানা গ্রন্থ এবং পরবর্তীকালে যাবতীয় জ্ঞানকে আহরণ করে সে তার নিজের লক্ষ্যে পৌঁছবে। তাই সাক্ষরতাই হলো জীবন পরিবর্তনের একমাত্র চাবিকাঠি। চতুর্থ, 2011 জনগণনা রিপোর্ট অনুসারে আমরা দেখি কেরল এবং তামিলনাড়ুর সাক্ষরতার হার সর্বাগ্রে রয়েছে। তাই এই দুই রাজ্য অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে সর্বাগ্রে রয়েছে। তাই নির্দ্বিধায় বলা যায় এই দুই রাজ্য অন্য সমস্ত রাজ্যের থেকে সাক্ষরতার জন্যই এগিয়ে আছে। পঞ্চমত, সাক্ষরতা এমন একটি যা নারীকে আলোকিত করে, যার ফলে নারী তার নিজেকে প্রকাশ করতে পারে সবার সামনে। অর্থাৎ একজন শিক্ষিত নারী একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে এবং একজন শিক্ষিত সন্তানকে গড়তে পারে। যদি নারী শিক্ষিত না হয় তাহলে তার সন্তানকে কিভাবে শিক্ষিত করবে? একজন শিক্ষিত সন্তান যখন তার মায়ের হাত ধরে শিক্ষা লাভ করে এবং সে তার সমাজকে সমাজপুষ্ট করে। ষষ্ঠত, যে জাতির জীবন হারা, অচল অসার, পদে পদে বাঁধে দাঁড়িয়ে জীর্ণ লোকাচার, এই কথা প্রতি পদে সত্য, যা আমরা দেখতে পাই অষ্টাদশ শতকের ভারতবর্ষে। সতীদাহ প্রথা, নরবলি, ডাইনি প্রথা এবং গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের মতন আদি ভয়ঙ্কর প্রথায় স্তব্ধ রুদ্ধ ছিল ভারতবর্ষ। কিন্তু এই সমস্ত কুপ্রথা থেকে আমাদের উদ্ধার করেছে সাক্ষরতা। তাই বাতাস এখন সুবাতাসে পূর্ণ। একবিংশ শতক আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে। তাই আবারও বলি, সাক্ষরতাই জীবন পরিবর্তনের একমাত্র চাবিকাঠি। তাই এ কথা না বলে থাকতে পারছি না। অতীতে যাহা হয়েছে সূচনা, সে ঘটনা হবেই হবে। সাক্ষরতার শক্তিতে বলিয়ান মানুষ পূর্ণ মানুষে পরিণত হবে। 70% থেকে 100% পূর্ণ সাক্ষরতায় নিয়ে যাব আমরা। এবং নীতি আদর্শে দীক্ষিত মানুষ প্রকৃত সাক্ষরতার দ্বারা নিজের কাম্য সামর্থ্যের দ্বারা এবং নিজের স্বার্থের ওপর নিজের সামর্থ্যের দ্বারাই সে একটি শিক্ষিত সমাজ গঠন করবে। তাই বেদের বাণী ঋষি অরবিন্দের কণ্ঠেও আই অ্যাম হি, আই অ্যাম হি, আই অ্যাম হি, এই বাণী হৃদয়ঙ্গম করার শক্তি দেবে কে? সাক্ষরতা। সাক্ষরতাই হলো সেই শক্তি যা মানুষকে জীবনে উন্নত করতে নিয়ে যাবে। নমস্কার। এবার পক্ষ শিবির থেকে অরুণাভ ব্যানার্জি আমাদের আছে। মাননীয় বিচারক মণ্ডলী এবং সুধীবৃন্দ, আজকে এই বিতর্ক সভার যা প্রস্তাব তা হলো সাক্ষরতায় জীবনে সাফল্য আনার বা জীবনকে পাল্টে দেওয়ার চাবিকাঠি। আমি এই প্রস্তাবকে সমর্থন করছি না এবং এর পক্ষেও বলছি না, বরং আমি এই প্রস্তাবের একটা ভিন্ন মত তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, সাক্ষরতা এই কথাটার অর্থ প্রাথমিকভাবে আধুনিক অর্থ আমরা জানি, তাহলে অক্ষর জ্ঞান, মানে অক্ষরকে চিনতে পারা এবং লিখতে পারা দুটোই। এই অক্ষর জ্ঞান এখানে আমার মনে হয়, এবং এটা ধরে নেওয়া যেতে পারে যে এখানে ব্যবহৃত হয়েছে যে প্রচলিত শিক্ষা সেই অর্থে। তাহলে দুটো উদাহরণ নেওয়া যাক। আমার আগের পক্ষের বন্ধু বিজ্ঞানী হয়ে ওঠার কথা বললে আমি প্রথম উদাহরণটা বিজ্ঞানের দিই। ভারত বন্দিত তথা বিশ্ব বন্দিত
এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম তার অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারে লিখছেন যে তার বাবা জয়নাল আবদিনের না ছিল কোনো পুঁথিগত শিক্ষা, না ছিল কোনো বিত্তের বাহার, কিন্তু তবুও তাকে সর্বজন শ্রদ্ধেয় হয়ে উঠতে কোনরূপ বাধা পেতে হয়নি। তার অন্তরে ঐশ্বর্যই তাকে ঐশ্বর্যবান করে তুলেছিল। ঠিক এই জায়গায় দ্বিতীয় উদাহরণটা আসে, আমি দেব যেটা, সেটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন থেকে। আমরা প্রত্যেকে জানি যে রামকৃষ্ণ তথাকথিত প্রচলিত পুঁথিগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তাকে বলা যায় কোটান্তর অশিক্ষিত। কিন্তু আশ্চর্য হয়ে যেতে হয় যখন তিনি মহাপণ্ডিত কেশবচন্দ্র সেনের জীবন মার্গের প্রদর্শক হয়ে উঠছেন। আশ্চর্য হয়ে যেতে হয় উচ্ছৃঙ্খল কলুষিত জীবন যাপনকারী মহাপণ্ডিত মহাকবি গিরিশচন্দ্র ঘোষকে মধ্য গিরিশচন্দ্র ঘোষ থেকে ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষে পরিণত করছেন। আশ্চর্য হয়ে যেতে হয় যখন তথাকথিত পুঁথিগত শিক্ষায় উচ্চ শিক্ষিত নরেন্দ্রনাথ দত্ত শুধুমাত্র নিজের মুক্তির জন্য যখন তুরীয় আনন্দে বিলীন হয়ে যেতে চাইলেন, তখন রামকৃষ্ণ দেব তাকে জগতের কল্যাণে জগতের হিতে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বললেন। তারপর বাকিটা ইতিহাস। সুতরাং সাক্ষরতা বা পুঁথিগত বা প্রচলিত শিক্ষা জানলেই যে জীবন পাল্টে যায় তা কিন্তু নয়। এরপর একটা অন্য দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। আজকালকার সমাজে প্রতিটা সংসারে যে সমস্ত বাবা মায়েদের স্থান সংকুলান হচ্ছে না, নচিকেতার কথায় যে বৃদ্ধা মা বলছে স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে আমরা যদি যাই, সেই অবর্ণনীয় বাবা মায়েদের কষ্টে চোখে জল চলে আসে, কিন্তু আমরা এই চোখে জল আসা আবেগে ভাসছি না। আমরা জানতে চাইছি যে এই যে বাবা মা, তাই বাবা মায়েদের প্রত্যেকের সন্তান সন্ততিদের শিক্ষাগত যোগ্যতাটা কি, আমরা একটা পরিসংখ্যান নিচ্ছি। সেই পরিসংখ্যানে দেখতে পাবো প্রায় 100% ছেলে মেয়েরাই উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত জীবনযাপন করছে, কিন্তু নিজের বাবা মাকে বাড়িতে রাখা যাচ্ছে না। কিন্তু ঠিক আশ্চর্য এইখানেই হতে হয় যে একজন বাবা মাকে খুঁজে পাবো না যার ছেলে বা মেয়েটা মাঠে চাষাবাদ করছে, মুচি বা ম্যাথরের কাজ করছে বা কোনো প্রান্তিক কাজ করছে। প্রশ্নটা সেখানেই যে যদি আমাদের সাক্ষরতা জীবনে সাফল্য এনে দেয়, জীবন পরিবর্তন করে, আদৌ কি মানবিক চেতনায় সমৃদ্ধ করে, উদ্বুদ্ধ করে? মানবিক চেতনা তো আমাদের শেখায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আদৌ কি আমরা তাই? আদৌ কি আমরা তাই? আমি একটা কথা বলি, আমরা স্মার্ট শব্দটার একটা অর্থ হচ্ছে আঘাত করা, কিন্তু আমরা এই যে তথাকথিত শিক্ষায় যারা শিক্ষিত তারা প্রত্যেকেই অনেক সময় স্মার্ট হয়ে উঠতে চায়। মানে কি করছি আমরা? আমরা অন্যকে আঘাত করতে চাইছি, অপরকে আঘাত করার মধ্যে দিয়ে আমরা আনন্দ পাচ্ছি। এই ভোগবাদী দুনিয়া প্রতিনিয়ত আমাদের শেখাচ্ছে তুমি স্বার্থপর হও, নাহলে তুমি সফল হবে না। তাই এই পুঁথিগত শিক্ষা আমাদের স্বার্থপর হতে শেখায়, আমাদের সফল হতে শেখায় না। সফল হতে শেখায় না বলতে, হ্যাঁ আমি অক্সফোর্ডে পড়াশোনা করে আসতে পারি, কিন্তু যে ভদ্রমহিলা রাস্তায় দাঁড়িয়ে গেছেন, বৃদ্ধা রাস্তা পার হতে পারছেন না, আমি ফোন ঘাটতে ঘাটতে বেরিয়ে গেলাম, কি কেউ পার করে দেবে, পুলিশ আছে তো, দরকার নেই। যাই হোক, তো আমাদের সফল হতে শেখাচ্ছে, মানুষ হিসেবে সফল হতে শেখাচ্ছে না, আমাদের স্বার্থপর হতে শেখাচ্ছে। তাই বলতে চাই যে মানবিক চেতনার প্রসারটা দরকার, যেটাকে বিবেকানন্দ বলছেন যে চেতনার আলোয় যে উদ্ভাসিত করে যে শিক্ষাটাকে বিবেকানন্দ বলছেন ম্যান মেকিং এডুকেশন। সেই আমি বলতে চাই সেই ম্যান মেকিং এডুকেশন ইজ দ্য পাসওয়ার্ড ফর চেঞ্জিং লাইফ। নমস্কার। কল্লোল মান্না মোশনের পক্ষে, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। সমাজে উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলীগণ এবং শিক্ষক শিক্ষিকার প্রতি প্রণাম জানিয়ে আমি আমার এই বক্তব্য রাখছি। শিক্ষা আনে চেতনা, চেতনা ঘটায় বিপ্লব, এবং বিপ্লব আনে মুক্তি। সাক্ষরতা হলো সাক্ষরতা শিক্ষা নয় যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তির আত্মিক মনের বিকাশ ঘটে, কিন্তু যদি সেই ব্যক্তি আত্মিক মনের বিকাশ ঘটে তাহলে সেই ব্যক্তি হলো প্রকৃত শিক্ষিত একজন ব্যক্তি। সাক্ষরতা মানুষের মানসিক মনের যে অন্ধকার
তা দূর করে এবং তাকে প্রগতির পথ দেখায়। ভবিষ্যতে সাক্ষরতার জন্যই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। শিক্ষা আমাদের সমৃদ্ধির কারণ হয়ে, সাক্ষরতা আমাদের সমৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে। অনেক জাতি আছে যারা শুধুমাত্র সাক্ষরতার জন্যই ভবিষ্যতে সমৃদ্ধি লাভ করতে পারে। সমাজে তার নিজের অধিকার বুঝে নিতে শিক্ষা অর্থাৎ সাক্ষর হওয়া অবশ্যই দরকার। সাক্ষরতা মানুষের মনের মধ্যে কুসংস্কার বাসা বাঁধতে পারে। বর্তমান সময়ে আমরা দেখতে পাবো যে শহরাঞ্চলের মধ্যে হয়তো শিক্ষা ব্যবস্থার প্রচার অনেক আছে, কিন্তু অর্থাৎ আমরা বলতে পারি যে শহরাঞ্চলের মানুষেরা অত্যন্ত সাক্ষর, কিন্তু গ্রামাঞ্চলের মানুষেরা কিন্তু ততটা সাক্ষর নয়। তাদের মনে বাসা বাঁধতে পারে এই জন্য কুসংস্কার। তাই তো আমরা দেখতে পাচ্ছি যে শহরাঞ্চলের মানুষের মধ্যে কুসংস্কার নেই, কিন্তু গ্রামাঞ্চলের মানুষের মধ্যে কুসংস্কার আছে। সাক্ষরতার হার অনেকটা নির্ভর করে কোনো একটি দেশের শিক্ষা ব্যবস্থার উপর। যেমন আমরা বলতে পারি যে আমাদের ভারতবর্ষে এখনো বহু নিরক্ষর মানুষ আছে, এই জন্য ভারতীয় সমাজ এখনো অতটা প্রগতিশীল নয়। ভারতীয় সমাজে এখনো অতটা বিকাশ লাভ করতে পারেনি। কিন্তু আমরা যদি বলি যে সমস্ত পাশ্চাত্য দেশের কথা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা গ্রেট ব্রিটেন বা ফ্রান্স বা জার্মানি, এই সমস্ত প্রভৃতি দেশগুলো আজ যে এত বিকাশ লাভ করেছে শুধুমাত্র সাক্ষরতার জন্যই। সাক্ষরতা শুধুমাত্র একজন মানুষের সামাজিক একটা দেশের সামাজিক অবস্থার বিকাশ লাভ করতে পারে না, বরং সেই সমাজের এবং সেই দেশের সমাজের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এই সমস্ত বিকাশ ঘটাতে পারে। মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে একজন সদ্য শিক্ষিত মানুষ শিক্ষা গ্রহণে উৎসাহী হয়। একজন মানুষ যদি সাক্ষর হন তাহলে সমাজের মধ্যে কি অন্যায় তাদের সাথে সঠিকভাবে সমাজে ন্যায় বিচার করতে পারে এবং সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে পারে। আমরা দেখতে পাবো যে হয়তো আমাদের ভারতবর্ষের মধ্যে নিরক্ষর মানুষের সংখ্যা খুব কম, কিন্তু আমার মনে হয় যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে এতটা নিরক্ষরতা নেই। কারণ আমাদের রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ঐকান্তিক উদ্যোগ যেমন আছে, যা মূলত আমাদের রাজ্যের পুরুষদের থেকেও নারীদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরো অগ্রগণ্য করে তুলেছে। যেমন বলতে পারা যায় মুখ্যমন্ত্রীর কিছু ঐকান্তিক উদ্যোগ, কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প প্রভৃতি যে প্রকল্পগুলো আছে, এর ফলে একজন নারী হয়তো একজন মেধাবী ছাত্রীর হয়তো সমাজের মধ্যে এই সমাজের মধ্যে হয়তো তার অর্থনৈতিক সচ্ছলতা খুব একটা ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও সেই মেধাবী ছাত্রী এই প্রকল্পগুলির উপর বেস করে তার লাইফে অনেকটা দূর পর্যন্ত এগোতে পারে। আমরা এছাড়াও আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, আমার তো মনে হয় যে আমাদের ভারতবর্ষের মধ্যে উন্নত, কারণ আমাদের রাজ্যের মধ্যে অধিকাংশ বিদ্যালয়গুলিতেই কম্পিউটারের ব্যবহার প্রচলিত। কমপ্লেক্সি বিদ্যালয়ে কম্পিউটার আছে বলেই আজকে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে অনেক ছাত্রছাত্রী আছে যারা যাদের মানসিক মনের বিকাশ খুব ভালোভাবে হচ্ছে। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাইছি। নমস্কার। এবার বিপক্ষে পূর্বাশা মান্না, শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়। নমস্কার। উপস্থিত সমবেত সুধীমণ্ডলীকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। আজ আমাদের সভার আলোচ্য বিষয় সাক্ষরতা জীবনের সাফল্যের চাবিকাঠি। আমি এই মতের বিপক্ষে মত পোষণ করি। প্রথমত, আলোচনার শুরুতেই আসা যাক সাক্ষরতা কি সাধারণভাবে পঠন, লিখন এবং অঙ্কের সামর্থ্য অর্জন। এবার যদি প্রশ্ন করি জীবন কি এবং তার লক্ষ্যই কি, এই প্রশ্নের উত্তর হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কালপরিধি হলো জীবন।
এবং জীবনের পরম লক্ষ্যই হল দেহের ভিতরের এবং বাইরের প্রকৃতিকে বশ করে অন্তর্নিহিত দেবত্বের জাগরণ। কর্ম, অধ্যাবসায়, মনোসংযোগ এবং উপযুক্ত জ্ঞান দ্বারা জীবনের পূর্ণতা আনা সম্ভব। অতএব কেবল সাক্ষরতা দিয়ে জীবন পরিবর্তন সম্ভব বলা যাবে কি? দ্বিতীয়ত, আমরা জানি সাক্ষরতা নিয়ে স্বাধীনতা, অন্ততপক্ষে মনের স্বাধীনতা। কিন্তু হায়, সমাজের বহমান ধারায় দেখা যায় স্বাধীনতা কখন উগ্র স্বেচ্ছাচারিতায় পর্যবসিত তা ব্যক্তি বুঝতেই পারে না, যার বিষময়ের প্রভাবে ব্যক্তির জীবন আলো নয়, অন্ধকারে পর্যবসিত হয়। তাই আবার বলবো, সাক্ষরতা জীবনের রং বদলের একমাত্র উপায় নয়। তৃতীয়ত, জীবন মানে কর্তব্য, জীবন মানে দায়িত্ব, কিছুটা নিজের প্রতি, বেশিটা সমাজ এবং পরিবারের প্রতি, কারণ দুইয়ের প্রতি আমরা দায়বদ্ধ। কিন্তু প্রায়শই দেখা যায় ব্যক্তি সাক্ষরতার মাধ্যমে পঠন পাঠনের দ্বারা কাম্য সামর্থ্য লাভ করে অবশ্যই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থপরতা দোষে দুষ্ট হয়ে জীবনকে ভারাক্রান্তই করে তোলে। কারণ আমরা জানি স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানে বাঁচিবে। তাই আবার বলবো, সাক্ষরতা জীবনের সাফল্যের একমাত্র উপায় নয়। চতুর্থত, যদি আমরা একটু অতীতে ফিরি, দেখতে পাবো বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন, যাকে নির্বোধ আখ্যা দিয়ে বিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হয়েছিল, অথচ পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব নন্দিত বিজ্ঞানী। স্বামীজির উক্তি, পুঁথিগত বিদ্যায় যদি জ্ঞানী হওয়ার শ্রেষ্ঠ লক্ষণ হয়, তবে তো বিশ্বের লাইব্রেরিগুলিকে শ্রেষ্ঠ জ্ঞানী বলতে হয়। এই উদাহরণগুলি বারবার এটাই প্রমাণ করে দেয় সাক্ষরতা জীবনের রং বদলের একমাত্র উপায় নয়। পঞ্চমত, আমরা একটু সমাজের দিকে তাকাতে পারি, দেখতে পাবো সমাজ অনেক বদলে গেছে। একান্নবর্তী হাড়ি ভেঙে টুকরো টুকরো, বাড়ছে তাই বৃদ্ধাশ্রম, অসহায় ক্রন্দন, প্রবলের পীড়ন, সবাই ছুটছে আপনারই লোক। আমরা মানুষকে সাক্ষরতা দিয়েছি, জীবন কি দিতে পেরেছি? পারিনি। তাই ভাই মারছে ভাইকে, ছেলে মারছে বাবাকে। তাই আবার বলবো, মানবিক মূল্যবোধের জাগরণ সবার আগে প্রয়োজন, যা জীবনকে প্রকৃতভাবে পরিবর্তনে সক্ষম। ষষ্ঠত, সাক্ষরতার পাদপ্রদীপে আসেনি আজ বহু মানুষ, আমরা তাদের বলি নিরক্ষর। অথচ এই নিরক্ষর কৃষক, শ্রমিক, মজুরের কায়িক শ্রমে গড়ে উঠছে সভ্যতার বুনিয়াদ। যে মানুষটি আনন্দে মূর্তি করছেন, যে মানুষটি চাষের লাঙল মাঠে নিয়ে সবুজ ক্ষেত পূর্ণ করছেন, কলকারখানার উৎপাদনের মূল শক্তি তিনি, তাদের জীবন কি অপূর্ণ? তারা তো নিজের নিজের ক্ষেত্রে সাফল্যেই পূর্ণ। অতএব এক্ষেত্রেও সাক্ষরতা জীবন পরিবর্তনের একমাত্র উপায় নয়। সপ্তমত, যদি আমরা বুদ্ধদেবকে স্মরণ করি, দেখতে পাবো তিনি পন্থা হিসেবে বলেছেন, প্রবৃত্তি নয়, নিবৃত্তি হল জীবন পরিবর্তনের মূল মন্ত্র। কিন্তু অহংয়ে মোড়ে আমরা এই নিবৃত্তির পথটাকে দেখতে পাই? প্রকৃতপক্ষে আমাদের তা দেখানো হয় না, কারণ ছোট থেকেই তো আমরা র্যাট রেসের সবার। রিডিং, রাইটিং, অ্যারিথমেটিকের গোলক ধাঁধার অর্থকারী পাঠ ছেড়ে আমাদের ত্যাগের পাঠের সময় কোথায়? আমি আমার বক্তব্য শেষ করছি স্বামীজির উক্তি দিয়ে। মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই রয়েছে, তার প্রকাশ সাধন শিক্ষা, যার মাধ্যমে ভিতরের দেবত্বের জাগরণ ঘটবে। নমস্কার। এবার পক্ষে বলবে মেঘদী ব্যানার্জি, বি কলেজ মডেল স্কুল। সভায় উপস্থিত মাননীয় বিচারক ও শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম এবং আমার সকল সহপাঠীদের শুভেচ্ছা জানিয়ে আমি মেঘদী ব্যানার্জি, শিক্ষক, বি কলেজ মডেল স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র, আমার বক্তব্য শুরু করছি। অন্তরের মধ্যে নির্মিত শক্তি, আর সেই শক্তিকে জানতে দেবে শিক্ষা। শিক্ষা অজ্ঞতার অন্ধকার দূর করে, আমাদের দিনের মধ্যে জাগিয়ে তোলে। আর এই শারীরিক শিক্ষার মূলে রয়েছে সাক্ষরতা। অক্ষরজ্ঞান শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যা আমাদের মৌলিক মানবাধিকার। 2015 সালে রাষ্ট্রসংঘের তৎকালীন মহাসচিব বলেছিলেন যে, ইরিনা বোকা তার নাম, তিনি বলেছিলেন যে দ্য ফিউচার স্টার্টস উইথ দ্য অ্যালফাবেট। তো এদেশেও এরাজ্যেও সাক্ষরতা আন্দোলনের সময় অন্যতম মূল স্লোগান ছিল, স্বাক্ষর মানুষ চিনবে অতীত, জানবে ভবিষ্যৎ। তো একটুখানি অতীতের দিকে ফেরা যাক।
পরিসংখ্যান আমাদের এই দেশে তার তথ্য ভাণ্ডারে পাওয়া যাবে যে সেই সময় মাত্র 3.25% আমাদের জনসংখ্যা আমাদের এই দেশের সাক্ষর ছিল। কেন এত কম কেন? তার কারণটা হচ্ছে এই যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ তার অত্যন্ত সুচতুর এবং তারা ভালোভাবে জানত দলে দলে ভারতবর্ষের মানুষকে যদি তারা সাক্ষর করত তাহলে তারা প্রত্যেক ভারতবাসী শিক্ষিত হতে পারত, আর শিক্ষিত হলেই তৎক্ষণাৎ ব্রিটিশদের এই অত্যাচারী শাসনের প্রশ্ন উঠতে পারত। কারণ এখানে নিরক্ষতার সেই মহান উক্তি, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে। অর্থাৎ এখানে শিক্ষিত হলেই ব্রিটিশরা ভারতবর্ষের আগে যে শাসন ছিল, অত্যাচারী শাসন, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারত। তো এছাড়াও আমাদের সেই সময় ভারতবর্ষে অশিক্ষা, কুসংস্কার এবং দারিদ্রতা এতটাই ভারতবর্ষের জনসমাজের মধ্যে দ্রুত ছিল, এই কারণে সেই সময় বৈজ্ঞানিক শিক্ষা কিংবা পাশ্চাত্য শিক্ষা কিংবা সাক্ষরতার থেকে ভারতবর্ষের জনগণের অতটা টান ছিল না। যদি তা থাকতো তাহলে স্বাধীনতা আরো আগে আসতো। এখন পাল্টিতে সময়, পরাধীন দেশে ব্রিটিশরা যেটা করতে পারেনি আমাদের এই দেশের স্বাধীন সরকার নিজেদের সাথে এগিয়ে নিয়ে গেছে। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতবর্ষের মোট জনসংখ্যার 74.05% সাক্ষর এবং আজকে সেটা 2025 সালে প্রায় 80% কাছাকাছি এসে পৌঁছেছে। তাহলে কি কি পরিবর্তন এলো এই ভারতবর্ষের জীবনযাত্রায়? প্রথমে আমি বলি স্বাস্থ্যের কথা। আজকে গোটা বিশ্ব এক অতিমান পর্বের মধ্যে দিয়ে চলছে। করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস নিয়ে মিস ইনফরমেশনের ছড়াছড়ি হচ্ছে। তো এই কারণে মহামারী থেকে সতর্কতা অবলম্বন করার জন্য 23টি দেশ পোস্টার, লিফলেট এর মাধ্যমে তারা সতর্কতা অবলম্বন বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছে। আজকে যদি মানুষ স্বাক্ষর যদি না হতো, যদি অক্ষরজ্ঞানী হতো, তাহলে তারা কি করে সেই পোস্টার কিংবা লিফলেট করতে পারতো? তারা কি করে সেই মহামারী থেকে তারা আজকে তাদের সাবধানতা অবলম্বন করতে পারতো? পারতো না। আজকে মানুষ যদি নিরক্ষর হতো তাহলে এই মহামারী আরো ভয়ঙ্কর রূপে আমাদের সামনে প্রকট হতো। এরপর আমি আসছি পশ্চিম আফ্রিকান দেশগুলিতে যখন ইবোলা ভাইরাস এসেছিল, তখন সেই সমস্ত দেশগুলিতে মানুষকে জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য বোঝাতে এগিয়ে এসেছিল কিন্তু এই সাক্ষর সমাজে। আজকে গোটা দেশ এবং গোটা বাংলা নির্ভর। আগেকার দিনে বাংলাতে গ্রামীণ গ্রাম উজাড় হয়েছিল কলেরা বা ওলার রোগের জন্য, কিন্তু আজকে তাহলে দেখা যাবে যে আজকে বাংলাতে কিংবা গোটা ভারতবর্ষে ডায়রিয়া রোগীদের মৃত্যুর সংখ্যা প্রায় নেই। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে সাক্ষরতা অত্যন্ত জরুরি। আগেকার দিনে অনেক জায়গায় গ্রামাঞ্চলে মাঠে ঘাটে মানুষ প্রাতঃকর্ম সারত। ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা থেকে সিংহভাগ গ্রামে শৌচালয় বানিয়ে দেওয়া সত্ত্বেও তারপরেও কিন্তু অনেকে সেই শৌচালয়টিকে একটি আলাদা ঘর হিসেবে ব্যবহার করত। কিন্তু সাক্ষরতার হার বাড়ার সাথে সাথেই এসেছে পরিবর্তন। আজকে মাঠে ঘাটে মলমূত্র ত্যাগ করার প্রবণতা আগের থেকে অনেকাংশে কমেছে। বিজ্ঞানসম্মতভাবে মানুষজন আজকাল শৌচালয় ব্যবহার করছে। খালি স্বাস্থ্যের প্রসঙ্গে কেন, শিক্ষার দিকে আসা যায়। বর্তমানে শিক্ষা প্রাঙ্গণে উল্লেখযোগ্য হারে বাড়ছে ছাত্রীদের যোগদান। এখন প্রায় বেশিরভাগ পরিবারে ছেলেমেয়েরাই তাদের পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষিত সদস্য। তার কারণ তার পরিবার তথাকথিত শিক্ষিত না হয়, কিন্তু তারা সাক্ষর, তারা বোঝেন সাক্ষরতার অর্থ। আমাদের দেশের জীবনযাত্রার মান তখনই উন্নত হবে যখন আমরা দেশের প্রত্যেকটি নারীকে সাক্ষর করতে পারব। তার কারণ নিরক্ষর মায়ের সাক্ষর মায়ের সন্তান কখনো নিরক্ষর হতে পারে না। তো এই কারণে সাক্ষরতা প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। এরপর আমি আসি বাল্যবিবাহের কথাতে। এখন বর্তমানে একজন বালিকা কিংবা একজন কিশোরী খুব ভালোভাবেই জানে বাল্যবিবাহ করা একেবারে যুক্তিসঙ্গত বা স্বাস্থ্যসঙ্গত নয়। সেই জন্য সে যেহেতু সাক্ষর, তাই সে তার আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সে আজকে তার পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। সে রুখে দাঁড়িয়ে প্রশাসনের কাছে সাহায্য নিচ্ছে। তো এগুলোই তো পরিবর্তন তো জীবনযাত্রায় অনেক এসেছে, কিন্তু এরপরও অনেক পথ হাঁটা এখনো বাকি আছে। এখনো প্রায় বিশ্বের 75 কোটি তরুণ তরুণী সাক্ষরতা মানে নিচে অবস্থান করছে। আমাদের ভারতবর্ষের সেই সংখ্যাটা 25 কোটি। তো সাক্ষরতার জীবনযাত্রা পাল্টানোর একটি চাবিকাঠি কিংবা জীবন দর্শন পরিবর্তন আনার একটি চাবিকাঠির কথাটি 100% সত্যি। তো কিন্তু এই কথাটি সমাজে অবাধ প্রয়োগ এখন অনেকভাবেই বাকি, কারণ এখন আমাদের অনেক পথ হাঁটা বাকি আছে। নমস্কার। এবার বিপক্ষে রয়েছে হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের সায়ন্তনী।
নমস্কার। এখানে উপস্থিত বিচারক মণ্ডলীকে আমার এবং গুরুজনদের আমার প্রণাম এবং আমার সকল বন্ধুদের আমার অভিনন্দন। আমি সায়ন্তনীতে হাওড়া যোগেশ্বর গার্লস স্কুলের ছাত্রী। সভা প্রদত্ত যে মত সাক্ষরতা জীবন এ সাফল্য আনার বা জীবনে পরিবর্তন আনার মূল চাবিকাঠি বা লিটারেসি ইজ দ্য পাসওয়ার্ড ফর চেঞ্জিং লাইফ, আমি এই মতের বিপক্ষে মত পোষণ করছি। সাক্ষরতা বলতে আমরা কি বুঝি? কোনো মানুষ সাক্ষর অর্থাৎ সে মানুষ লিখতে এবং পড়তে উভয়ই পারে, এবং পাসওয়ার্ড বা চাবিকাঠি বলতে এমন একটি জিনিস যা ব্যবহারে আমরা যা চাইছি এক্ষেত্রে জীবনের পরিবর্তন তা আমরা পেয়ে যেতে পারি। আমার মতে এটি সঠিক শিক্ষা, শুধুমাত্র শিক্ষাও নয়, সঠিক শিক্ষা বা প্রপার এডুকেশন, যথার্থ শিক্ষা যা মানুষের সার্বিক বিকাশ ঘটায়। আবিধানিকভাবে শিক্ষা এবং সাক্ষরতার মধ্যে কিছু পার্থক্য আছে। সাক্ষরতা মানুষের সম্পূর্ণ বিকাশ ঘটায় না, সাক্ষরতা মানুষের সম্পূর্ণ বিকাশ ঘটায় না, শিক্ষা সেটি ঘটাতে পারে। এবং এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি। কোনো মানুষ লিখতে এবং পড়তে পারে, তাকে একটি কাগজ দেওয়া হলো, এগ্রিমেন্ট পেপার, তাকে সেখানে সাইন করতে বলা হলো, সে সই করলো, সেটা পড়লো, বুঝলো, হয়তো তাৎক্ষণিকভাবে তার যে লাভ হবে সেটা, কিন্তু তার থেকে 1 বছর পরে তার কি পরিণাম হবে, সে পরিণাম দর্শিতা তার সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। সার্বিক শিক্ষা একমাত্র একটি মানুষকে সচেতন করে তুলতে পারে। সাক্ষরতা মানুষকে প্রবঞ্চনা থেকে আটকাবে, এর গ্যারান্টি কে দেবে? জীবন পরিবর্তনের চাবিকাঠি, এই কথাটি বলতে যেটা প্রথমত মাথায় আসে যে স্মরণাধীন কালে আমরা আগুন আবিষ্কার করেছিলাম, যেটাকে এখনো শ্রেষ্ঠ আবিষ্কার বলা হয়। তখন জীবন আমূল পরিবর্তন ঘটেছিল জীবনের। সেই জীবন পরিবর্তনের চাবিকাঠি কি সাক্ষরতা ছিল? এছাড়াও আরো অনেক পয়েন্ট আছে, আমরা হয়তো পরের রাউন্ডে বলতে পারবো। অনেকে বলেছে পুঁথিগত শিক্ষার কথা। পুঁথিগত শিক্ষা আমাদের ভারতে যে 200 বছর আগে ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা শুরু করেছিল, সে পুঁথিগত শিক্ষা বারবার আমাকে বলেছে যে এটি কেবলমাত্র শারীরিক শিক্ষা হতে পারে না, কিন্তু পুঁথিগত শিক্ষা যদি সঠিকভাবে দেওয়া হয়, কারণ আমরা তো মেশিনের মাধ্যমে করি না, আমরা টিচারদের মাধ্যমে করি, আমাদের ইন্টারাকশন ঘটে মানুষের সাথে, একটা গোটা ক্লাসের সাথে। যদি সার্বিকভাবে শিক্ষা দেওয়া হয় তবে সে মানুষ সঠিকভাবে শিক্ষিত হতে পারে। শুধুমাত্র লিখতে পড়তে সাইন করতে পারলে, 2টো অঙ্ক করতে পারলে তার শিক্ষা হয় না। এবং শেষে আমি প্রমাণ হিসেবে নেলসন ম্যান্ডেলার, একজন সোশ্যাল ওয়ার্কার অ্যাক্টিভিস্ট, তার কথা বলে শেষ করবো। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উই ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই মোস্ট পাওয়ারফুল ওয়েপনটা আজকালকার দিনে হয়তো পাসওয়ার্ড হিসেবে কনসিডার করা যেতেই পারে। একটা পাসওয়ার্ড মারলে নিউক্লিয়ার বম্ব এসে গোটা বিশ্ব উড়িয়ে দিতে পারে, এমন অনেক ব্যাপার। তো মোস্ট পাওয়ারফুল ওয়েপন হিসেবে আমি যদি পাসওয়ার্ডকে কনসিডার করি, তাহলে তার কথা হচ্ছে এডুকেশন, ওয়েল এডুকেশন একমাত্র জিনিস যা আমরা ব্যবহার করতে পারি আমাদের জীবনকে পরিবর্তন করতে, সফল করতে। ধন্যবাদ। এবারে পক্ষে বলবে বেলকুলাই সিকেএসি বিদ্যালয়ে স্নেহা সাঁতরা। নমস্কার, আমি স্নেহা সাঁতরা, বেলকুলাই সিকেএসি বিদ্যাপীঠের 11 শ্রেণীর ছাত্রী। এখানে উপস্থিত সম্মানীয় বিচারকগণ এবং এখানে উপস্থিত সকলকে আমার সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিষয় লিটারেসি ইজ দ্য পাসওয়ার্ড ফর চেঞ্জিং লাইফ, এবং আমি আজ আমার শিক্ষা জীবনের অভিজ্ঞতা এবং আমার মানুষ হিসেবে আজকের অবস্থানে দাঁড়িয়ে সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমি এই বক্তব্যটিকে সমর্থন করি। আচ্ছা, বক্তব্য শুরুর আগেই আমি আমার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাগণের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, আর যাদের জন্য শিক্ষার হাত ধরে আমি এখানে এসে উপস্থিত হয়ে আমার বক্তব্য, আমার মতামত আমি জানাবার যোগ্যতা অর্জন করেছি। আজ হয়তো আমার বক্তব্য, আমার মতামত, আমার যোগ্যতা এসব কথাগুলোই আসতো না যদি ছোটবেলায় আমার মা আমার হাতে বর্ণ পরিচয় না তুলে দিতেন। বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর চিনতে শেখার মাধ্যমে আমি আমার অজান্তেই নিজের মুক্তির পথকে,
নিজের স্বাধীনতার পথকে বেছে বেছে নিই। কারণ আজ যখন আমি দেখতে পাই আমি আমার ভিতরকার সম্ভাবনাগুলোকে আমি প্রকাশ করার ক্ষমতা রাখছি। এক্ষেত্রে 2001 সালে নোবেল জয়ী স্যার কোফি আন্নানের একটি বিখ্যাত উক্তি এ প্রসঙ্গে আমি বলতে চাই, লিটারেসি ইজ আ ব্রিজ ফ্রম মিজারি টু হোপ। একদমই তাই, সাক্ষরতাই দুর্দশা থেকে মুক্তির একমাত্র উপায়। আচ্ছা, ঠিক কোন দুর্দশা থেকে মুক্তির উপায়ের কথা, মুক্তির পথ হিসেবে সাক্ষরতাকে গণ্য করেছেন স্যার কোফি আন্নান? সেই দুর্দশাগুলির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, কিন্তু তার দ্বারা পীড়িত নয়, কারণ এখানে উপস্থিত আমরা সকলেই সাক্ষর। আমরা আমাদের আবেদন লিখিত আকারে জানাতে পারি, আমরা নিজেদের প্রয়োজনীয় ফর্ম নিজেরাই ফিল আপ করার ক্ষমতা রাখি। আমরা তাদের মতো নয় যারা সামান্য একটা ফর্ম ফিল আপ করবার জন্য আমাদের মতো মানুষের কাছে অনুরোধ করে বেড়ায়। আমরা তাদের মতো নয় যারা প্রতি মুহূর্তে ব্যাংক বা পোস্ট অফিসের মতো ফর্মাল জায়গায় অপমানিত হয়। আসলে নিরক্ষরতাই হলো সেই উপাদান যা আমরা আর ওনার মধ্যে সেই ভেদাভেদটা আজও রেখে দিয়েছি। আমরা যদি একটু গভীরে আলোকপাত করি আমরা বুঝতে পারবো যে আজ যে মানুষে মানুষে এত ভেদাভেদ তার মূল কারণই হলো নিরক্ষরতা। শুধুমাত্র ব্যাংক বা পোস্ট অফিস নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে হতাশা, যে অপমানের সম্মুখীন হতে হয়, তা একজন মানুষ হিসেবে আমাকেও হতাশ করে, আমাকেও অপমানিত করে। এ শুধু তাদের অপমান নয়, এ সমগ্র সভ্য সমাজের অপমান। বর্তমান সমীক্ষা বলছে ভারতবর্ষে 287 মিলিয়ন মানুষ নিরক্ষর। তা গণতন্ত্রের পরিকাঠামোযুক্ত সমাজ ব্যবস্থাও যে আজ কিছু পুঁজিবাদী গোষ্ঠীর করদরে গত, সেটুকু উপলব্ধি করার মতো বোধ থেকেও তারা বঞ্চিত। তাদের নিরক্ষরতার সুযোগ নিয়ে পুঁজিতন্ত্র তাদেরকে প্রতিনিয়ত লুট করে চলে এবং তারা বুঝতেও পারে না কিভাবে প্রতিনিয়ত তারা লুণ্ঠিত হয়। তারা বিরাট এক নেই রাজ্যের বাসিন্দা হয়েই পড়ে থাকে, যাদের কেউ নেই, কিচ্ছু নেই, এমনকি নিজস্ব সত্তার অস্তিত্বটুকুও নেই। এক্ষেত্রে মনে পড়ে স্যার রুমার গডেনের সেই কথা, when you learn to read you will be born again and you will never be quite so alone again। অথবা C.S. লুইসের সেই বিখ্যাত উক্তি, we read to know we are not alone। এই জন্য আমি একজন শিক্ষিত মানুষ হয়ে সোচ্চার গলায় বলতে চাই, নিরক্ষরতা হলো ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর এবং উল্লেখযোগ্যভাবে আমাদের এই মানব সভ্যতার একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে। এ শুধু নিরক্ষর মানুষদের কাছেই অভিশাপ নয়, এ আমাদের মতো স্বাক্ষর মানুষ, শিক্ষিত মানুষের কাছেও অভিশাপ স্বরূপ। কারণ যারা পিছনে পড়ে থাকে, যারা নিচে পড়ে থাকে, তারাও এগিয়ে যাওয়া মানুষদেরকে পিছনের দিকেই টানে। এই কারণে আমি একজন শিক্ষিত মানুষ হয়ে স্বপ্ন দেখি যে ভারতবর্ষের প্রত্যেকটা নিরক্ষর মানুষ একদিন রবীন্দ্রনাথের ভাষায় বলে উঠবে, আমাদের এই তাজ জন্মটা একটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আরেক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই গান আসছে কানে, তারই বাণী আসছে মুখে। আর সেই দিন যেন আমি বলে উঠতে পারি, তোমার অভয় পদস্পর্শে নবহর্ষে পুনর্জলিবে তরুণী শুভলক্ষে। ধন্যবাদ। এবার বিপক্ষে ব্যাটরা তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ে স্নেহশ্রী দত্ত। নমস্কার। উপস্থিত সকল বিচারক এবং সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার আজ বক্তব্য শুরু করছি। সাক্ষরতা। সাক্ষরতা এই শব্দটি আমাদের প্রত্যাহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এখনো এই 21শ শতাব্দীতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেন যে লেখাপড়ার মাধ্যমেই নাকি সাফল্য আসে, পড়াশোনা শিখলেই এই সমাজে একটা লেভেলে যাওয়া যায়। কিন্তু আমি এই ধারণার পুরোপুরি বিপক্ষে মত পোষণ করেছি। সাক্ষরতা বলতে শুধুই কি অক্ষর জ্ঞান? সাক্ষরতা
বা মানুষ হতে গেলে তার মধ্যে মান এবং হুঁশ এই দুটো সমন্বয় থাকা উচিত। মানুষ এই শব্দটাকে ভাঙলে আমরা দুটো শব্দ পাই, মান এবং হুঁশ। অর্থাৎ যে ব্যক্তির মান এবং হুঁশ দুটোই আছে তাকেই আমরা মানুষ বলে গণ্য করব। তথাকথিত এই শিক্ষিত সফল মানুষ একজন এই সমাজের একটা আলাদা লেভেলে বসবাস করেন। তারা নিজেদের অহংকারী মনে করেন যে তারা শিক্ষিত। এখানেই তাদের আর কি ভুল ধারণা। একজন সফল মানুষকে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার ব্যবহার থেকে এই সফল মানুষ তকমাটা দেওয়া উচিত। সফল মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন জীবনবোধ, মানবিকতাবোধ, অভিজ্ঞতা, নিষ্ঠাবান প্রভৃতি জিনিসগুলো। প্রথমত মানুষ বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকতে পারে। যেমন একজন ব্যবসায়ী তার ব্যবসার যদি অভিজ্ঞতাই না থাকে, যদি সেই মানুষটা একটা সুষ্ঠু ব্যবহারযোগ্য কথাবার্তায় না প্রগতিশীল হতে পারে অন্য ব্যক্তিটার সাথে, তাহলে তার তো ব্যবসা দুদিনের আগে উঠবে। আবার দ্বিতীয়ত একটা মানুষ তার যদি মানবিকতা বোধই না থাকে, তার শিক্ষিত হয়ে লাভ কি? মানবিকতা বোধ এই শব্দটা সাফল্য কিংবা সফল মানুষের একটা খুব ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দ। যেমন আমাদের প্রত্যেকটারই একটা, আমরা সবাই পাড়ায় বসবাস করি, তো আমাদের চেনা জানা একটা ঘটনা থেকে উদাহরণ বলা যাক। আমাদের সবার পাড়ায় একটা আমাদের মতো বয়সী ছেলেমেয়েরা থেকে একটু একটা বড় দাদাদের গ্যাং বসবাস করে। তো তারা কিন্তু এই পুঁথিগত বিদ্যা দ্বারা শিক্ষিত না বা উচ্চ শিক্ষিত না, তারা একটা সাধারণ মানুষ। ওই পাড়ায় অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মানুষ বসবাস করে, কিন্তু এরা এই বড় দাদাদের গ্যাং আর কি, এরাই কিন্তু কারোর কোনো বিপদ হলে সবার আগে ছুটে যায়। তখন এই তথাকথিত শিক্ষিত সফল মানুষ এরা কোথায় যায়? এদের কই দেখি না যে তারা যায়। তারা জাস্ট একটা উদাহরণ, তারা জানলাটা খোলে, দেখে নেয় কি হয়েছে, ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই। এই নাকি তাদের মানবিকতা। আচ্ছা, এরপরে আসে মূল্যবোধ। আচ্ছা, মূল্যবোধ এই কথাটারও একটা ছোট্ট উদাহরণ বলা যাক। আমরা রাস্তায় সবাই হাতে ফোন নিয়ে যাই, কোনো বৃদ্ধা মহিলা রাস্তা পার হতে যাচ্ছেন কিন্তু পারছেন না। আমরা তাদেরকে কখনোই শিক্ষিত, তথাকথিত শিক্ষিত সফল ব্যক্তি বা মানুষ তারা কেউই সাহায্য করতে যায় না, বা টোটো থেকে নেমে বা এই 4 চাকা থেকে নেমে কেউই কিন্তু তাদের সাহায্য করতে যায় না। পাড়ার এই রাস্তার মোড়ে যে নিরক্ষর ব্যক্তি বা যে কোনো এই রিক্সাওয়ালা বলুন, মাছওয়ালারা বলুন, বা যে কোনো ভিখারিরাই কিন্তু তাদেরকে সাহায্য করতে যায়। কই এখানে মূল্যবোধ দেখছি না। শিক্ষিত মানুষ আমরা, কিন্তু আমরা কিছুই করি না এসব ব্যাপারে। এবার আছে জীবনবোধ। জীবনবোধ শব্দটা একটা রহস্যময় অর্থ রয়েছে। একটা উদাহরণ বলা যাক যে একজন গরিব মানুষ, তার নিজেরই সংসার চলে না, কিন্তু তার পাশের বাড়ি যদি কেউ দুঃস্বস্থায় থাকেন, তাহলে সে আগে শারীরিকভাবেও হোক, মানসিকভাবেও হোক, কিংবা কখনো কখনো কিছুটা সামান্যভাবে আর্থিকভাবেও হোক সাহায্য করতে চায়। এটাই তো একজন সফল মানুষের উদাহরণ। আসলে কি বলুন তো, আমরা আমাদের নতুন বইয়ের উপরে মলাট দিয়ে খুব সুন্দর করে সাজাই, খুব সুন্দর করে সাজিয়ে তাকে প্রেজেন্টেবল করে করি, কিন্তু আদতেই সেটা ভেতরটা তেমন কিছু হয় না। তো সাক্ষরতা এটা একজন সফল মানুষের একমাত্র জীবনকাঠি বা মূল মন্ত্র, এটা একদমই নয়। নমস্কার। এবারে প্রথম রাউন্ডের পক্ষে শেষ বক্তা উষ্ণিশা ঘোষ, হাওড়া যোগেশ চক্র গার্লস স্কুল। Literacy is not end of education or even the beginning. নমস্কার, আমি উষ্ণিশা ঘোষ, হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী। এখানে উপস্থিত সকল জাজদেরকে আমার প্রণাম, এবং এখানকার শ্রোতাগণেরকেও আমার প্রণাম, এবং আমার সহপাঠীদেরকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য
বর্গ কিমিতে 350 জন বসবাস করে, কিন্তু তার মধ্যে দেখা গেলে সাক্ষরতার হার মাত্র 71%। মেয়েদের সাক্ষরতার হার আরো কম। কিন্তু শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মনুষ্যত্বের উন্মেষ সাধন এবং মানুষের ভিতরের সুপ্ত শক্তির জাগরণ করা। স্বাক্ষর কথাটি খুবই কমপক্ষে বলতে গেলে একটি ভাষা, পড়তে পারা ও লেখার ক্ষমতা। সাক্ষরতা একটি মানব অধিকার, ব্যক্তিগত ক্ষমতায়নের একটি হাত ও মানব কল্যাণের একটি মাধ্যম। এই অধিকার সবার আছে, কিন্তু প্রত্যন্ত গ্রামের দিকে দেখা গেলে খোঁজ নিলে জানা যাবে যে প্রত্যন্ত গ্রামের দিকে এখনো পর্যন্ত ভালোভাবে শিক্ষার আলো পৌঁছয়নি। এক্ষেত্রে আমাদের দরকার যে তাদেরকেও বিনামূল্যে শিক্ষা প্রদান করা, কেননা শিক্ষা সকলের জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কৃষক জমিতে চাষ করে বা যে ব্যক্তি কারখানাতে কাজ করে তারা নিজেদের পরিশ্রম করে, কিন্তু তারা ঠিক মতন হিসেব না জানায় তারা অনেক সময় ন্যায্য অর্থ থেকে বঞ্চিত হয়। এক্ষেত্রে দেশের প্রয়োজন দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলা। সর্বজনীন সাক্ষরতার এটাই উদ্দেশ্য, এবং আমরা সাক্ষরতা দিবস পালন করি 18 সেপ্টেম্বর, যেটি সাক্ষরতা দিবস। অনেক সময় দেখা যায় যে দেশে বিচ্ছিন্নতাবাদী শক্তি দেশে মাথাচাড়া দিয়ে ওঠে। এর কারণ হলো অজ্ঞতা ও নিরক্ষরতা। একজন শিক্ষিত ব্যক্তি তখনই সে নিজের মত প্রকাশ করতে পারবে যখন সে স্বাক্ষর হবে। তার মনে কখনোই বিচ্ছিন্নতাবাদী শক্তি বাসা বাঁধবে না। এবং এই অতিমারী পরিস্থিতিতে যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো স্বাস্থ্য সচেতনতা। একজন মানুষ যদি ভালোভাবে শিক্ষিত হতে পারে বা সে যদি সামান্য সাক্ষরতার অর্থটা জানে, তাহলে সে স্বাস্থ্য সচেতন হবে। কেননা আধুনিক বিজ্ঞান যদি তারা নাই জানে, তাহলে কি করে তারা এই করোনা পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচাবে, তারা কি করে দেশ বিদেশের খবর জানতে পারবে। এক্ষেত্রে কিন্তু প্রয়োজন সঠিক শিক্ষা, কিন্তু যারা শিক্ষিত না হতে পারে তাদের প্রয়োজন সঠিক সাক্ষরতা, যাতে তারা ঠিক ভুল বিচার করতে পারে, যাতে তারা নিজেদের জীবনযাত্রা ঠিক করে নির্বাহ করতে পারে, যাতে তাদেরকে কেউ ঠকাতে না পারে। দেশের ফলন তখনই বৃদ্ধি পাবে যখন সবাই শিক্ষিত হবে। শিক্ষাই কিন্তু সব থেকে বড় বিষয়। রাজন শুধু নিজ রাজ্যে পূজ্যতে, কিন্তু বিজ্ঞান সর্বত্র পূজ্যতে। নমস্কার। এবারে বিপক্ষের শেষ বক্তা প্রথম রাউন্ডের শুভজিৎ খাটুয়া, এই কলেজ মডেল স্কুল। নমস্কার, আমার নাম শুভজিৎ খাটুয়া। আমি বিই কলেজ মডেল স্কুলের একজন ছাত্র। আমি আজকে সবার মূল বক্তব্যে বিপক্ষে মতামত প্রকাশ করব। সাক্ষরতা মানুষের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি কথাটি শুনলে প্রথমেই মাথায় দুটি প্রশ্ন আসে। সাক্ষরতা কি, কাকে আমরা সাক্ষর বলবো? উত্তরের প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অষ্টম শ্রেণী উত্তীর্ণ যে কোনো ব্যক্তিকে আমরা সাক্ষর বলে গণ্য করতে পারি, কিন্তু সেই সাক্ষরতা কি তার জীবনের সাফল্য নিয়ে নিতে পারবে? একজন ব্যক্তি সই করতে পারে, তিনিও সাক্ষর। আবার যে ব্যক্তির নামের মধ্যে একটা ডক্টরেট উপাধি রয়েছে, তিনিও সাক্ষর। কিন্তু এই সাক্ষরতা তার জীবনে কতটা সাফল্য এনে নিতে পারছে, সেটাই কথা। আমরা যদি এবার পরিসংখ্যানের দিকে তাকাই, এই করোনা পূর্ববর্তী সময় 2017, 18, 19 সাল নাগাদ সারা ভারত ব্যাপী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার লেখচিত্রটা যদি এক নজর দেখা যাবে 47% কিছু বেশি সেখানে রয়েছে। অর্থাৎ বাকি 50% বেশি ছাত্রছাত্রীদের জীবন সাফল্যের রঙে রাঙিয়ে দিতে তাদের স্নাতক স্তরের সাক্ষরতা সম্পূর্ণ ব্যর্থ। এবার চলে আসে নিরক্ষরদের কথায়। ঠাকুরপুকুরের হাঁসপুকুর বাজারের একজন সবজি বিক্রেতা সুভাষিনী মিস্ত্রি, তিনি তার সবজি বিক্রির টাকা দিয়ে সংসার চালিয়ে ছোট ছেলে অজয় মিস্ত্রিকে এমডি ডাক্তার করেছেন, এবং সেই টাকা জমিয়ে আরো কিছু অনুদান সহযোগে ঠাকুরপুকুর অঞ্চলে হিউম্যানিটি হসপিটাল গড়ে তুলেছেন, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
তাহলে তার এই জীবনের সাফল্যের পিছনে কোনো সাক্ষরতার ভূমিকা আছে বলে আমি অন্তত মনে করি না। এখানে যে জিনিসটি ভূমিকা রয়েছে তা হলো তার অদম্য জেলে। তার বয়স যখন অল্প ছিল, সবে সংসারে প্রবেশ করেছেন, তার স্বামীর অকাল মৃত্যু হয়। 4 জন সন্তান সম্পত্তি নিয়ে তিনি বিপর্যস্ততায় পড়েছিলেন। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেন আর কাউকে না, তার চোখের সামনে অন্তত বিনা চিকিৎসা তিনি আর কাউকে মরতে দেবেন না। চলে যায় বৈজ্ঞানিক মহলে গোপাল চন্দ্র ভট্টাচার্য, বাঙালি বিজ্ঞানী, বিখ্যাত এন্টোমোলজিস্ট। তিনি বিদ্যালয়ের গণ্ডি পার করেছিলেন শিক্ষার ক্ষেত্রে, কলেজে ভর্তি হননি, পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তার আগে। কিন্তু সেই বিদ্যালয়ের ব্যক্তি লেখা বই এখন সকল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক, এটাই মজার বিষয়। যদি চলে যায় বিদেশে, তাহলে তো সেখানে অনন্ত উদাহরণ রয়েছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিখ্যাত পদার্থবিদ মাইকেল ফ্যারাডে মাত্র 14 বছর বয়সে বই বাছাই বিক্রির কাজে নিযুক্ত হন। সুতরাং প্রথাগত শিক্ষার অবকাশ তার কোনোদিন হয়, অথচ তার আবিষ্কারের জমিতে ম্যাগনেটিক ইন্ডাকশন, বৈদ্যুতিক মোটর, ডায়নামো, বেঞ্জিন, কত বড় বড় জিনিসপত্র রয়েছে বৈজ্ঞানিক ক্ষেত্রে। তাহলে তার জীবনের সাফল্যে কি আমরা সাক্ষরতাকে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে মনে করবো? এখানে রয়েছে তার নিয়মিত অধ্যাবসায়, নিষ্ঠা। আর অন্যান্য উদাহরণ হচ্ছে জেন গুডা, পরিচিত নাম। তিনি বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে শিম্পাঞ্জি এদের সঙ্গে মিশে এদের সম্বন্ধে বহু তথ্য এনে দিয়েছেন মানুষ জাতিকে। তার কিন্তু বিজ্ঞান বিষয়ক কোনো সাক্ষরতা নেই। যদি আমরা চলে যাই প্রথম বিমান নির্মাতা রাইট ব্রাদার্স, বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেনি, ইলেকট্রনিক সম্বন্ধে সেরকম কিছুই জানা ছিল না। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে, নিজের চেষ্টা, বিভিন্ন রকম জায়গা থেকে গ্যারেজ থেকে কাজ কর্ম শিখে বিমান তৈরি করেছিলেন। প্রথম কোনো সাক্ষর ব্যক্তি নয়। চলে যায় আরো অন্যান্য উদাহরণে, চলে যায় ক্রীড়া জগৎ। ভারতের অলিম্পিকে পদক জয়ী মহিলা বক্সার মেরি কম ভরা সংসার ছেড়ে ট্রাক ড্রাইভারদের সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে অনুশীলন করতে যেতেন। তার এই সাফল্যে সাক্ষরতার কোনো ভূমিকা কেউ দেখতে পাচ্ছেন? পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটার, অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার সচিন তেন্ডুলকর, ভারতের প্রথম বিশ্বকাপ অধিনায়ক কপিল দেব, কেউ স্কুলের গণ্ডি পার করেনি। তাদের সাফল্যের পিছনে সাক্ষরতার প্রত্যক্ষ ভূমিকাকে দেখা যায়। আবার চলে যাই যদি অন্য ক্ষেত্রে, আমার বন্ধু বলেছিলেন শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেব, তার অত্যন্ত সরল সাধারণ শাস্ত্র, স্বাক্ষর, নিরক্ষর, বোকা, চালাক, গরিব, ধনী, যে কেউ বুঝতে পারে। বহু বড় বড় লোকের জটিল শাস্ত্র, সেই শাস্ত্রকে অধিকার করে তারা গরিব মানুষদের বোকা বানাবে। সেই শাস্ত্রকে সরলভাবে ব্যাখ্যা করে তিনি জীবনে এমন পরিবর্তন করে দিয়েছেন। বিবেকানন্দের মতো অতি উচ্চ শিক্ষিত, উচ্চ স্বাক্ষর ব্যক্তি তার শিষ্য হয়েছিলেন তার সারল্যের পর। সেই শিক্ষার আলো তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি, আরো উদাহরণ রয়েছে আমি দিতে পারি। স্টিভ আরউইন, পরিচিত নামীয়, অস্ট্রেলিয়ার একজন চিড়িয়াখানার কর্মচারী ছিলেন। তিনি একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ হয়ে উঠলেন শুধুমাত্র তাদের সঙ্গে মিশে। তার কোনো বিশেষ পড়াশোনা ছিল না জীববিজ্ঞানী। অর্থাৎ এখান থেকে আমরা সমগ্র আলোচনা থেকে সিদ্ধান্তে আসতে পারি, সাক্ষর মানুষ মাত্র যে সফল হবে তার কোনো নিশ্চয়তা বাস্তব জীবনে দেওয়া যায় না। সাক্ষরতার সঙ্গে থাকতে হয় নিষ্ঠা, অধ্যাবসায়, সর্বোপরি যে যা আমরা সমগ্র বিশ্বব্যাপী মহামানবদের জীবন পর্যবেক্ষণ করলে দেখতে পাই। নমস্কার। আমাদের বিতর্ক সভার প্রথম রাউন্ড যেটা ছিল 5 মিনিট করে, প্রায় সবাই কম বেশি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করেছে। 2-1 হয়তো 5-10 সেকেন্ড অতিরিক্ত নিয়েছে। যাই হোক, আমরা কিন্তু এবার দ্বিতীয় রাউন্ডে চলে যাব, যেখানে সময় 3 মিনিট, 2.5 মিনিটের মাথায় ফার্স্ট অ্যালার্ম বাজবে। অ্যালার্ম মানে নিজের বাজাচ্ছেন আর কি। তারপরে 30 সেকেন্ড সময় পাবো। আমরা এবার শুরু করবো। একটা কথা আবার বলতে চাই, সেটা হচ্ছে ডিবেটে একটা স্পিড এসে যায় বলা। প্রশ্ন হচ্ছে আমাদের এই ঘরটা যে প্রবলেম, এটা তো সাউন্ড ঘর নয়, তাকে আমার মনে হয় একটু দূর থেকে বললে কথাটা ভালো, আরো পরিষ্কার ভালো হচ্ছে। একটু দূর থেকে সবাই মেনটেন করে, একদম এরকম করে দরকার নেই, একটু দূর থেকে বললে আরো ভালো হবে। তাহলে প্রথম লোককে আবার দেখা যায় অদিতি। অদিতিকে দেখা, অদিতি পক্ষে বলছে, এটা ওর সেকেন্ড রাউন্ড। নমস্কার। উপস্থিত মাননীয় শ্রদ্ধেয় ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়ে আজকের অন্তিম পর্বে আমার শেষ বক্তব্য রাখছি। আরও একবার বলি, সাক্ষরতাই যে জীবন পরিবর্তনের একমাত্র চাবিকাঠি, তার পক্ষে প্রমাণস্বরূপ বলি আমার
বিপক্ষীয় বন্ধু যে বললেন, একসময় সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর সম্পন্নতাকেই বলা হতো, এক সময়। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এর পরিধি ও বৃদ্ধি পাচ্ছে। লিখন, পঠন ও অঙ্কের পারদর্শিতার সাথে সাথে বোধের বিকাশের কাম্য সামর্থ্যকেও বোঝানো হয়। সাক্ষরতা এখন সচেতনতার নামান্তর। এই সচেতনতায় ব্যক্তিকে সামাজিক, আর্থিক ও আত্মিক উন্নতির শিখরে নিয়ে যায়। তাই সাক্ষরতাই জীবন পরিবর্তনের মূল মন্ত্র। এবার বলি সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দের কথা। তিনি বলেছেন, পর্বত যদি মোহাম্মদের কাছে না যায় তবে মোহাম্মদকে পর্বতের কাছে আনতে হবে। অর্থাৎ জেলে, মালা, মুচি, মেথর সবার ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে, যার ফলে একটি শিক্ষিত সমাজ গঠন হবে। এবার বলি সাক্ষরতা জীবনে আনে স্বাধীনতা। মানুষ যদি আত্মনির্ভর ও আত্মসম্মান অর্জন না করতে পারে তবে মানসিকভাবে সে বিপর্যস্ত হয়। শিক্ষাই একমাত্র মানুষের আত্মমর্যাদা করে এবং মানসিকভাবে দৃঢ়তা করে তোলে। একজন শিক্ষিত নারী পারেন একজন সুস্থ সন্তানের জন্ম দিতে। আমি কথাটা আগেও বলেছি, আবারও তাই বলছি, যদি মায়ের শিক্ষিত না হয় তাহলে সে সন্তানকে কিভাবে শিক্ষিত করবে? অর্থাৎ সাক্ষরতা শিশু মৃত্যুর হারকে অনেক কমিয়েছে, যার ফলে অপুষ্ট সন্তানের জন্ম এবং শিশু মৃত্যু রোধ করা গেছে। কারণ আগেকার দিনে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো এবং তারা মাতৃত্ব লাভ করত, কিন্তু এখন তা সম্ভব হয় না। কারণ সাক্ষরতা নারীদের আলো দেখিয়েছে, যার ফলে তারা শিক্ষিত হতে পেরেছে। এছাড়াও আমি বলি প্রকৃত সাক্ষরতার ফলে চারিত্রিক গঠন পরিবর্তন হয়। আমার বিপক্ষীয় বন্ধু বলেছিলেন যে ছেলে বাবাকে মারছে, ভাই ভাইকে মারছে। এটা কখনোই সম্ভব হবে না যদি প্রকৃত সাক্ষরতা তাকে দেওয়া হয়। কারণ মানুষ সঠিক পথে আনতে, অর্থাৎ তার মধ্যে খারাপ দূর করে ভালোকে আনতে সাক্ষরতাই একমাত্র লক্ষ্য। নমস্কার। পরের বক্তা বিপক্ষে হাওড়া জেলা স্কুল অয়নন্দ ব্যানার্জি। দুটো কথা খুব কানে লাগলো। আমার পক্ষের বন্ধুরা যারা বলেছে, দুটো কথা দুজনে খুব কানে লেগেছে। প্রথমটা হচ্ছে খুব সাংঘাতিক কথা, যে স্বাক্ষর বলেই নাকি তার মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তির কোনো বীজ বপন হতে পারে না। ওসামা বিন লাদেন নামটা সবাই জানা আশা করি। ওসামা বিন লাদেন 1971 সালে অক্সফোর্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা কোর্স করেছেন। শোনা যায় যে তিনি 1972 সালে নাকি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি পেয়েছিলেন। আচ্ছা, এটা তো বলা যায় তিনি সাক্ষর, তিনি শিক্ষিত। সুতরাং এই বিচ্ছিন্নতাবাদী শক্তি বাসা বাঁধতে পারে না, এই কথাটা সম্পূর্ণ ভুল। আরেকটা দ্বিতীয় কথা, সেটা বলছে যে নিরক্ষরতা নাকি আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, আমাদের সমগ্র বিশ্বের অভিশাপ নাকি নিরক্ষরতা। জগৎজননী সারদা তিনি প্রকৃত অর্থে নিরক্ষর ছিলেন, মানে এমন যে মানি অর্ডার দেওয়ার জন্য টিপসই ব্যবহার করতে হতো। জয়রামবাটির ডাকাত আমজাদ খান তিনি আর পণ্ডিত, মহাপণ্ডিত স্বামী শারদানন্দকে সস্নেহে একই মর্যাদায় নিজের পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। ওই তিনি তো নিরক্ষর, ভেদাভেদ তো করেননি, ভেদাভেদের কোনো জায়গায় তৈরি করেননি। এবং সেই যুগে যখন ব্রিটিশদেরকে টাচ করলে কালাপানি পেরিয়ে একটা কথা ছিল, কালাপানি পেরিয়ে তাকে প্রায়শ্চিত্ত করে তবে সমাজে গ্রহণ করা হবে। ভগিনী নিজের নিবেদিতাকে খুকি বলে নিজের কোলে টেনে নিয়েছিলেন। এ বড় কম কথা নয়। তাই নিরক্ষর হলেই যে ভেদাভেদ সৃষ্টি হবে তা কিন্তু নয়। সুতরাং এই কথাগুলো খুব কানে লেগেছে, এই জন্য প্রথমেই বললাম। আরেকটা বলি যে পড়াশোনা জানলেই যে সাফল্য আসবে তা কিন্তু নয়। একদম সম্প্রতি সমাপ্ত টোকিও অলিম্পিক্সে ভারতের মহিলা হকি দল যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, 4th পজিশনে শেষ করেছে, গোটা বিশ্বে তাকে সমীহ করেছে গোটা দলকে। তার একজন খেলোয়াড়
মিজোরামের, তার নাম লালরেমসিয়ামি, সে হিন্দি বুঝতে পারে না, হিন্দি বলতে পারে না, ইংরেজি তো কোন ছাড়, হিন্দি বুঝতে পারে না, বলতে পারে না, তার সহ খেলোয়াড়রা তো প্রত্যেকে হিন্দি ভাষী ম্যাক্সিমাম, কিন্তু সে পারে না কিছু বুঝতে, সে কথা বলতে ইশারা ইঙ্গিতে। কিন্তু ভারতীয় দলের এই যে সাফল্য, তার একটা বড় ভূমিকা ছিল লালরেমসিয়ামি। তাই বলবো যে শুধুমাত্র পড়াশোনা করলেই সফলতা আসবে এরকম তো মানে আসবে না, এরকম তো ভুরি ভুরি উদাহরণ আছে। তাই এই কথাগুলো বলে কোনো মানে নেই। আসল কথা হচ্ছে চেতনা, চেতনার জাগরণ ঘটাতে পারে এমন শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ রবীন্দ্রনাথ বলে গেছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। সেই চেতনার জাগরণ ঘটাতে পারে এমন শিক্ষার দরকার আজকে দাঁড়িয়ে, যা আমাদের সফল করে তুলবে। নমস্কার। এরপরে সাঁতরাগাছি প্রেসিডেন্ট স্কুলের কল্লোল মান্না পক্ষে। নমস্কার। এই অনুষ্ঠানের আজকে অন্তিম পর্ব। আর অন্তিম পর্বে আমার এতে কিছু বলার নেই, কিন্তু কয়েকটা কথা না বললেই না। বর্তমান সময় আমরা এক অতি মারির মধ্যে দিয়ে যাচ্ছি, যার নাম নোভেল করোনা ভাইরাস। আচ্ছা, এই নোভেল করোনা যে ভাইরাস আছে, এর থেকে তো আমার মনে হয় ডাক্তাররাই সব থেকে আমাদেরকে বেশি এর থেকে বাঁচিয়ে তুলছেন। যেমন ডাক্তার পয়লা কেন, যতক্ষণ না একজন মানুষ প্রকৃতপক্ষে স্বাক্ষর হবে। সাক্ষরতা মানুষের মানসিক দুর্দশা দূর করে। আজকে বর্তমানে ভেদাভেদের কারণ হলো এই সাক্ষরতা এবং নিরক্ষরতা। এর মধ্যে সাক্ষর মানুষ নিরক্ষর মানুষকে বরাবরই একটা অন্য পথে নিয়ে যায়, কিন্তু স্বাক্ষর মানুষের যেমন আমরা বলতে পারি যে আমি বললাম ডাক্তারদের কথা, আবার মানুষ কখনোই ভালোভাবে স্বাক্ষরিত, মানুষ কখনোই মানে মানুষকে অবশ্যই স্বাক্ষরিত হতে হবে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে। কারণ ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো নয়। ভারতবর্ষের ডাক্তারদের অত্যন্ত অভাব আছে। এই জন্যই যে কোনো মানুষের একটা যে স্টুডেন্ট সে যে গড়ে উঠছে, তার জন্য সাক্ষরতা অবশ্যই দরকার হয়। সাক্ষরতা মানুষের মানসিক ঔদার্য দূর করে, অর্থাৎ তার হৃদয় মুক্তি ঘটায়। সাক্ষরতার জন্যই একটা মানুষ তার জীবনের অনেক উঁচুতে উঠতে পারে এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, এবং সে তার নিজের প্রকৃতিক পথ দেখে নেয় এবং ভবিষ্যতে সে তার নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, এবং সে তার নিজের অন্নসংস্থান করতে পারে এর মাধ্যমে। আত্মপ্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ নির্মাণের জন্য সাক্ষর হওয়া অত্যন্ত দরকার। কারণ আত্মপ্রতিষ্ঠা যদি আমরা না হতে পারি, যদি আমরা সঠিকভাবে সাক্ষরতা না পাই, তাহলে অনেক মানুষ আমাদেরকে অনেক বাজে বাজে কথা বলবে। এই জন্য আমার মনে হয় সাক্ষর হওয়া অত্যন্ত জরুরি। মেয়েটি সাক্ষর হওয়া সেটা সমাজের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে পারা যায়। সাক্ষর মানুষ জ্ঞান অর্জনে উৎসাহী হয়ে ওঠে। সমাজে সেই সাক্ষর মানুষ আত্মবিশ্বাসী এবং আত্মসচেতন হয়ে ওঠে। মানুষের একজন প্রকৃত সাক্ষর মানুষ আছেন, সেই প্রকৃত সাক্ষর মানুষের তার ব্যবহার এবং তার আচরণ দেখেই বোঝা যায় যে প্রকৃত সাক্ষর কি না। সাক্ষরতা মানুষের মধ্যে ন্যায় নীতিবোধের বিকাশ ঘটায় এবং এর মাধ্যমে মানুষ অনেক উঁচুতে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। আমি উপরোক্ত যা বক্তব্য বললাম, আমার এর থেকে বিশেষ কিছু বলার নেই। তাই জন্যই আমি সর্বোপরি আমার এই বক্তব্য শেষ করছি এবং আমি বলতে পারি, লিটারেসি ইজ দ্য পাসওয়ার্ড ফর চেঞ্জিং অফ ম্যানস লাইফ। ধন্যবাদ। আমি আবার বক্তব্য এখানে শেষ করছি। এবারে পূর্বাশা মান্না, শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়। নমস্কার। উপস্থিত সমবেত সুধীমণ্ডলীকে যথাযোগ্য সম্মান জানিয়ে শেষবারের মতো আমি আমার বক্তব্য রাখছি। আজ আমাদের সভার আলোচ্য বিষয় ছিল সাক্ষরতা জীবনের সাফল্যের চাবিকাঠি। আমি এই মতের বিপক্ষে মত পোষণ করি। প্রথমত, প্রকৃত শিক্ষার কারণ কিন্তু আমাদের ভাবার। কারণ শিক্ষা বলতে কতগুলি শব্দ শেখা নয়। শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তার
সৎ বিষয়ের দিকে যায় এবং সে সফল হয়। প্রকৃত শিক্ষার এই আলো প্রক্ষেপণ থাকে কেবল সাক্ষরতার মধ্যে। ব্যক্তির হৃদয়ে সৎভাবে প্রকাশের জন্য ছোট থেকেই চাই উদ্যম, তাকে সৎ পথে চালিত করবার উদ্যম, যা সে তার পরিবার থেকে পরোক্ষত সমাজ থেকেই লাভ করে। তাই কেবলমাত্র সাক্ষরতার উপর নির্ভর করলে তা কোনোদিনই সম্ভব হবে না। দ্বিতীয়ত, আমাদের সমাজ সদা সচেষ্ট প্রত্যেকের কাছে শিক্ষাকে পৌঁছে দিতে, যার ফলে বর্তমান সমাজে দুটি শ্রেণীর উদ্ভব হয়েছে। একদল শিক্ষাকে গ্রহণ করে হয়েছে শিক্ষিত এবং অন্য দল শিক্ষার আলো না পেয়ে অশিক্ষিত এবং নিরক্ষর এবং শিক্ষাহীনতার অভিশাপে নতশীল, মূঢ়, মূক এবং অবহেলিত। আমার প্রশ্ন, এইভাবে সমাজের বিভাজনে সমাজ জীবন সুস্থতার পথ পেতে পারে? কখনোই নয়। তাই আমাদের শিক্ষার অহংবোধ থেকে সরে এসে একে অন্যের প্রতি সমবেদনশীল হতে হবে, তবেই জীবনে পরিবর্তন আসবে। তৃতীয়ত, মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরিয়ে তোলার নাম শিক্ষা না, অথচ সাক্ষরতার প্রাথমিক লক্ষ্যই হয়ে দাঁড়ায় স্কুল কলেজে বড় বড় ডিগ্রি লাভ করা। কিন্তু যখন জীবন পরিচালনার মতো উপযোগী কর্ম বা পেশা নির্বাচনের প্রশ্ন আসে, তখন প্রায়শই দেখা যায় ব্যক্তিকে অসফলতা গ্রাস করে এবং সে হতাশাগ্রস্ত হয়ে ওঠে। চতুর্থত, আমার পূর্ববর্তী এক বক্তা বলে গেছে ভেদাভেদের কারণ নাকি নিরক্ষরতা। আমি একটা এখানে উদাহরণের কথা বলবো। বুনো রামনাথের মতো দরিদ্র শিক্ষক বা বিদ্যাসাগরের মতো দৃঢ়চিতা চারিত্রিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব, এরা কিন্তু আমাদের প্রণম্য। এদের জীবনের সাফল্যের কি একমাত্র চাবিকাঠি সাক্ষরতা, নাকি বেশি টাকাদের ন্যায় পরায়ণতা? তাই আবার বলবো, জীবনকে পরিবর্তন করতে হলে সর্বাগ্রে চাই নীতি, আদর্শ এবং মনুষ্যত্বের দীক্ষা। উপনিষদের মূল মন্ত্র চরৈবেদী, অর্থাৎ এগিয়ে চলো। এই এগিয়ে চলবো আমরা কিভাবে? একের ভাব অন্যের নিকট এবং অন্যের ভাব নিজে আত্মস্থ করেই আমাদের এগিয়ে চলতে হবে। সাক্ষরতা একমাত্র জীবন পরিবর্তনের উপায় নয়। নমস্কার। এবার নেগেটিভ ব্যানার্জি নেগেটিভ বলে মডেল। বিচারককে নমস্কার জানিয়ে আমি আজকে আমার এই অন্তিম পর্বের বক্তব্য শুরু করছি। আমার বিপক্ষের অনেক বন্ধু বলে গেছেন, অনেকেই বলেছেন যে বৃদ্ধাশ্রমের কথা। বেশিরভাগ শিক্ষিত ছেলেমেয়ে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, কিন্তু এরকম ঘটনাটা খুবই কম। এর থেকে তো আরো তো অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। অনেক শিক্ষিত ছেলেমেয়ে, অনেক উচ্চশিক্ষিত ছেলেমেয়ে বিদেশের চাকরি ছেড়ে দিয়ে তারা দেশের বাবা মার কাছে পড়ে আছে। তাই আমার মনে হয় না যে একটা ছোট ঘটনা, হয়তো বৃদ্ধাশ্রমের বাবা মাকে বাকি দেওয়ার সংখ্যা হয়তো বেশি, কিন্তু এর থেকেও হয়তো আরো দেখা যাবে, এর থেকেও বেশি হয়তো বাবা মার কাছে থাকা কিংবা দেশের মাটিতে থাকা। তো একটা যেরকম যেটা ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে একটা পুরো সাক্ষরতার কথাকে নষ্ট করলে আমার মনে হয় না এটা খুব যুক্তিসঙ্গত হবে। এবং চেতনার কথাও একজন বললেন, হ্যাঁ চেতনা খুবই দরকার, কিন্তু সাক্ষরতায় তো চেতনা আনি। একজন মানুষ যদি শিক্ষিত হয়, শিক্ষায় তো জাতির মেরুদণ্ড, তবেই তো একটা চেতনা আসে। চেতনা তো হঠাৎ করে চলে আসে না। হ্যাঁ, মানবিক চেতনা তবেই আসে যখন আমরা শিক্ষিত হতে পারি। তারপর আমি আসছি আজকের দিনে দিল্লির রাস্তায় হাজার হাজার কৃষক তাদের দাবিতে অনড় হয়ে বসে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পুরোনো কবিতা ছিল দুই দিকে জড়ি করে, সেখানে বলা আছে শুধু দিকে দুই ছিল মোর ভুল, বাকি সবাইকে ছেড়ে নিয়ে বাবু কহিলেন বুঝেছ উপেন, এই জমি আমি রইল ভূমি। তখনকার দিনে উপেনদের সাথে যে এত নির্মম অত্যাচার করা হতো, সহজে জমি হাতিয়ে নেওয়া হতো, আজকের দিনে কৃষকরা সাক্ষরতা তাদের মধ্যে আছে বলে তারা বুঝতে পারছে যে তাদের জমি এখন হাতছাড়া হয়ে যেতে পারে, তাদের কষ্ট করে ফলানো ফসলে এখন হাতছাড়া হয়ে যেতে পারে। তাই তারা আজকে বিপ্লব করছেন, তাই তারা আজকে রাস্তায় ধন্যবাদ করছেন, তাই তারা আজকে এখন বিরোধিতা করছেন। তো সেক্ষেত্রে এইরকম ন্যূনতম জ্ঞান কিন্তু সাক্ষরতার মাধ্যমেই আসে। সাক্ষরতার সাথে স্বার্থপরতাকে বোঝালে আমার মনে হয় না একদমই ঠিক হবে। তার কারণ একজন মানুষ সফল হয় সাক্ষরতার জন্যই, তার মধ্যে যদি স্বার্থপরতা আসে সেটা কখনোই সাক্ষরতা পৌঁছতে পারে না। একজন মানুষ সাক্ষর হন তার জীবনে সাফল্য পাওয়ার জন্যই, কিন্তু কিছু দুর্ভাগ থাকে বা কিছু অনুচিত কার্য সে করে ফেলে, তার জন্য কিন্তু আমার মনে হয় সাক্ষরতাকে দোষ দেওয়াটা কখনোই উচিত হবে না। তার কারণ সাক্ষরতার জন্যই একজন তার জীবনে উচ্চ পর্যায়ে এগিয়ে যেতে পারে। সাক্ষরতার পরবর্তী স্তম্ভ হচ্ছে শিক্ষা, এবং শিক্ষার মেরুদণ্ড এবং শিক্ষার মাধ্যমে
একটা দেশ, একটা সমাজ এবং সম্পূর্ণ একটি দেশের জীবনযাত্রা সুগমী হতে পারে। তাই আমি মনে করি সাক্ষরতাকে খাটো করলে কিংবা সাক্ষরতাকে অপমান করলে আমার মনে হয় না যে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত হবে। ধন্যবাদ। এবার মোশনের বিপক্ষে সায়ন্তনীতে যোগেশচন্দ্র কর। নমস্কার, আবার সকল গুরুজন এবং বিচারক মন্ডলীকে আমার প্রণাম এবং বন্ধুদের অভিনন্দন। যেটা সবচেয়ে বেশি আমার নজর কাড়লো যে তারা আমার পক্ষে যারা বন্ধুরা মত পোষণ করছে, তারা বারবার সাক্ষরতার সাথে শিক্ষা এই শব্দটাকে গুলিয়ে ফেলছে। তারা যে বর্জ্যগুলো বা গুণগুলো শিক্ষার দিচ্ছে বা সাক্ষরতার কারণ হিসেবে দিচ্ছে, সেটা আসলে সঠিক শিক্ষা, সাক্ষরতা নয়। এবং একজন বললেন যে বর্ণ পরিচয় না হাতে তুলে দিলে সেখানে আসতেই পারত না। বর্ণ পরিচয় হাতে তুলে দেওয়া অনেক কাল হয়ে গেছে, আমরা আজকে এখানে পৌঁছেছি। শুধুমাত্র বর্ণ পরিচয় জ্ঞান দিয়ে কি আজকে আমি এখানে কথা বলতে এসেছি? নিরক্ষরতার জন্য অপমানিত হয়ে মানুষে ভেদাভেদ কেন? ওয়েল এডুকেটেড মানুষদের মধ্যে ভেদাভেদ দেখা যায় না। আমার বিপক্ষে একজন বন্ধু ওসামা বিন লাদেনের কথা বললো, আমি অত দূরে নাই গেলাম, আমি আমার আশেপাশের লোকালিটির কথা বললাম। একজন যিনি ময়লা পরিষ্কার করেন সেরকম লোক জল চেয়েছিলেন এক গ্লাস, তাকে দেওয়া হয়নি, তার কারণ সে নিচু জাতির বলে আমার সামনে বোতল দেওয়া হয়েছে, তার বোতলে জল খাওয়ার পর সে বোতলটা ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে। এটা খুব সাধারণ ওয়েল এডুকেটেড মানুষদের মধ্যে। কারণ ওসামা বিন লাদেনের কথা বলতে গেলে তারা স্বাক্ষর তো অবশ্যই, তারা যে শিক্ষাটাও পেয়েছে সেটা খানিকটা উগ্র প্রকারের, সে নিয়ে কথা নাই বললাম। আর শিক্ষার মধ্যে যে কিছু গুণ আছে, চেতনা, মানবতা, সমাজ এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, সেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। সাক্ষরতার মাধ্যমে আমরা সেগুলো পেতে পারি না। শিক্ষার কথাটা আমি বারবার বলছি তার কারণ আমাদের দেশে শিক্ষা 200 বছর আগে ব্রিটিশদের কেরানি তৈরি করার জন্য পারফেক্ট শিক্ষা আমাদের তৈরি করা হয়েছিল। এই নিয়ে অনেক উদাহরণ অনেক প্রমাণ দেওয়া যেতে পারে। তারা সায়েন্সের যে স্ট্রিম সেটাকে আগে তুলেছে, আর্টসের স্ট্রিমটাকে পড়ে, এবং এটা এখনো চলছে। আমরাও সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আর্টসের স্টুডেন্টদের দেখে তাদের কথাবার্তা, তাদেরকে যতটা গুরুত্ব দেওয়া হয় সেটা কম। এটা বলা না উচিত, কিন্তু তবু এটা হয়, তাই বলছি। এই যে জিনিসগুলো বা আমাদের সিলেবাসের যে পঠন পাঠনের বোঝা, 11-12 যে প্রকারের সিলেবাস আমাদের দেওয়া হয়, সেটা আসলে বাইরে বিদেশে ক্লাস 5 থেকে দেওয়া হয়। এই জিনিসগুলো প্রপার শিক্ষা দিতে আমাদের পারছে না, কিন্তু যদি আমাদের প্রপার শিক্ষা আমাদের পুঁথিতে থাকতো আমরা পেতাম। কারণ আবারও বলছি, কারণ আমরা শুধুমাত্র মেশিন লার্নিং করি না, আমরা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে পড়াশোনা করি। আর রবীন্দ্রনাথের ভাষা বুঝতে হলে স্বাক্ষর হলেই হয়, রবীন্দ্রনাথের ভাষা বুঝতে স্বাক্ষর হলে হয় না, আমাদের প্রপার শিক্ষা দরকার। আর আরেকজন বললেন যে কৃষকদের ঠকানোর কথা, প্রবঞ্চনার কথা। এই কথাটা আমি এর আগে উল্লেখ করেছিলাম যে কৃষকরা যে কোনো ওই প্রথম কোনো কিছু পড়ে সেটা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক যে লাভটা তারা বুঝতে পারে, কিন্তু পরিণতি দর্শিতা তাদের মধ্যে থাকে না, পরিণাম দর্শিতা। এই কারণে তাদের সাথে যদি প্রবঞ্চনা হওয়ার হয়, স্বাক্ষর হলেও হয়। ধন্যবাদ। এবারে পক্ষে বলবে স্নেহা সাঁতরা। প্রথমেই আসি, আমার বিপক্ষ বন্ধুরা যে বক্তব্যটা রেখেছেন তার মধ্যে অধিকাংশ জনই বলেছেন সাক্ষরতা সাফল্যের চাবিকাঠি। এখানে পয়েন্টটি ছিল সাক্ষরতা জীবন বদলের চাবিকাঠি। আর সাফল্য বলতে আমরা ঠিক কি বুঝি সেটা মানুষ অনুযায়ী ভ্যারি করে। আর প্রথম পয়েন্টে আসছি, আমরা সকলেই উল্লেখ করলো, আমার বন্ধু উল্লেখ করলেন যে ম্যান মেকিং এডুকেশন ইজ নিডেড। হ্যাঁ, ম্যান মেকিং এডুকেশন নিডেড, বাট এডুকেশনের প্রথম ধাপটাই যে সাক্ষরতা, সেটা হয়তো তারা ভুলে যাচ্ছে। সাক্ষরতার সিঁড়িতে পা দিয়ে মানুষ এগিয়ে চলে জ্ঞানের দিকে, মানুষ এগিয়ে চলে তার প্রকৃত শিক্ষার দিকে। এখানে আরো একটা
একটি বক্তব্য আমার যেটা বলার ছিল, বর্ণপরিচয়ের হাত ধরে আমি আমার মুক্তির পথকে বেছে নিয়েছি। আমি এখানে দাঁড়াবার যোগ্যতা অর্জন করেছি সেই প্রথম দিনে। সেই সম্ভাবনাটা আমার মধ্যে লুকিয়ে ছিল যে আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকবো। সেই সম্ভাবনাটাকে পরিস্ফুটন করেছি আমি সাক্ষরতার হাত ধরে, শিক্ষার হাত ধরে। এটা আমার বক্তব্য। এবং আরেকটা কথা, আমার মনে হয় যে সাক্ষরতা আজকালকার দিনে আমরা যেসব পরিকল্পনার আওতায় আসছি, যে মানুষগুলো সাক্ষর নয় তারা হয়তো সেই ম্যাটারটাই বুঝতে পারবেন না যে তারা কোন জায়গায় অবস্থান করছেন, তারা অ্যাকচুয়ালি ব্যাপারটাই কি চলছে গোটা সমাজ ব্যবস্থায়। আমি আগেও বলেছি, ওনারা আমার বন্ধুরা শিক্ষার সাথে, সাক্ষরতার সাথে শিক্ষা এবং মূল্যবোধ এবং নৈতিকতা, চেতনা এই সব কিছুকে গুলিয়ে ফেলেছে। নৈতিকতা, চেতনা সবকিছুর প্রাথমিক ধাপই হলো সাক্ষরতা। এটা বারবার আমার বক্তব্য। সাক্ষরতা, এনারা যেসব ব্যক্তিদের কথা বললেন, জেন গুডাল, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এনাদের বক্তব্যগুলো হয়তো মিথ হয়েই থেকে যেত যদি আমরা সাক্ষর হয়ে এনাদের ইতিহাসটা পড়তে না জানতাম, যদি আমরা সেই ইতিহাসটা আমাদের ভবিষ্যৎকে কনভে করে না দিতে পারতাম। এই কারণে আমার মনে হয় সাক্ষরতা খুব বিশেষভাবে প্রয়োজন আমাদের এই সমাজের জন্য। নমস্কার। এবারে মোশনের পক্ষে স্নেহশ্রী দত্ত তারা শুনবে। নমস্কার। আবারও আমার সকল বন্ধুদের অভিনন্দন এবং শ্রদ্ধেয় বিচারকদের নমস্কার জানিয়ে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের বিষয় ছিল সাক্ষরতা জীবন পরিবর্তনের একমাত্র চাবিকাঠি। আমি ধারণার পুরোপুরি বিপক্ষে মত পোষণ করছি। আমার বিপক্ষ বন্ধুরা বলেছেন যে বিজ্ঞান করতে গেলে সত্যি পড়াশোনার দরকার হয়। মানে এই বিজ্ঞান নাকি আমাদের এই শহরাঞ্চলে কুসংস্কারকে দূর করতে সক্ষম হয়েছে। আদৌ কি সেটা সত্যি কি? আজও মানে এই আগের বছর 2019-এ সূর্যগ্রহণ গেল বা মাঝে মাঝে চন্দ্রগ্রহণ হয়। তো সেই সময় আমাদের বাড়ির সবাই একটা ধারণা পোষণ করেন যে এই সময় নাকি রান্না করতে নেই বা এই সময় নাকি খেতে নেই, রাহু নাকি সব গ্রাস করে নেয়। এটা কি সাক্ষরতা? আমার বন্ধুরা বলে গেছে যে কুসংস্কার দূরীভূত করেছে। এটা কুসংস্কার নয়। আমাদের শহরতলিতে বা শহরাঞ্চলে সবাই শিক্ষিত বেসিক্যালি, কিন্তু এগুলো কুসংস্কার নয়। বিজ্ঞান এসেছে, বিজ্ঞান অনেক কিছু পরিবর্তন করেছে, বিজ্ঞান অনেক কিছু করেছে, কিন্তু কুসংস্কারকে পুরোপুরিভাবে বিলীন করতে পারেনি। এখনো অবধি আমরা মানে রাস্তায় এটা ঘটে, তাই আমি উল্লেখ করছি, ট্রান্সজেন্ডার এনাদেরকে দেখলে আমরা কিন্তু দূরে সরে গিয়ে হাঁটি। কেন হাঁটবো? আমরা তো শিক্ষিত মানুষ, আমরা তো সবকিছুর সাথে মিলিয়ে মিশিয়ে থাকতে পছন্দ করি, এটাই সাক্ষরতার মূল বক্তব্য। কিন্তু আমরা কেন করবো এটা? ওরাও তো মানুষ, আমরা তা করি। কেন করি তা জানি না। এটা নাকি আমাদের শিক্ষিত মানুষের ব্যবহার। আচ্ছা, আমার বন্ধু বলে গেছেন যে একজন মা যদি শিক্ষিত না হয় তাহলে তার সন্তানদের করে শিক্ষিত করবে। আচ্ছা, আমাদের বাবা বা আমাদের মা বাবা মানে আমাদের ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদু, এনারা কি সত্যি উচ্চ শিক্ষিত ছিলেন না? তো আমাদের মা বাবা শিক্ষিত মোটামুটি, আমার মা শিক্ষিত মোটামুটি, আমার বাবা শিক্ষিত মোটামুটি, কিন্তু আমাকে তো ওনারা শিক্ষিত করছেন। তো এখানে এই ধারণার পুরোপুরি আমি বিপক্ষে মত পোষণ করছি। তো শেষে আমি একটা কথাই বলতে চাই যে সাক্ষরতা কিন্তু একেবারেই জীবন পরিবর্তনের একমাত্র মূল মন্ত্র বা জীবনকাঠি নয়।
থ্যাংক ইউ। এখন মোশনের পক্ষে শেষ বক্তা এই রাউন্ডে পুষ্পিতা ঘোষ, হাওড়া চব্বিশ নম্বর দাস। নমস্কার। এখন আমি আমার পক্ষে এই বিষয়ের পক্ষে মত দেব এবং আমি অন্তিম বক্তা। এখানে অনেকেই বলল যে কি সাক্ষরতা আর শিক্ষা এক নয়, না এটা এক নয়, কিন্তু আমাদের জীবনে বা আমাদের পড়াশোনার জীবনে আমরা প্রথম যেটা শিখি সেটা হলো হাতে খড়ি, যেটা আমাদের প্রত্যেককে দেওয়া হয় একদম শুরুতে ছোটবেলাতে। তখন কিন্তু আমরা না শিক্ষা জানতাম আর নাই আমরা অক্ষর পরিচয়ের সঙ্গে পরিচিত ছিলাম। আমাদের মা বাবার কিন্তু আমাদেরকে যথাযথ শিক্ষা দিয়েছেন, এখনো পর্যন্ত ওনারা দিচ্ছেন, কিন্তু আমরা সবার আগে কিন্তু অক্ষর পরিচয় জ্ঞানটাই পেয়েছি। এবং এখানে অনেকে বলে যে কি রামকৃষ্ণ দেবের কথা অনেকে বলেছে। আমি এখানে বলতে চাই যে কি স্বামী বিবেকানন্দ যদি শিক্ষিত না হতেন তাহলে কিন্তু উনি শিকাগোতে যেতে পারতেন না এবং ওনার মত উনি দিতে পারতেন না, বা উনি যদি চলেও যেতেন কিন্তু ওনার মতটাকে সেরকম কেউ বলতেন না, কেননা তিনি যদি স্বাক্ষরিতই না হতেন, তিনি যদি প্রপার এডুকেশনটাই না পেতেন তাহলে সে অন্যদেরকে কি শিক্ষার কথা বলতেন বা তিনি নিজে কি তার শিক্ষার বাণী ছড়াতেন। এবং এখানে অনেকেই বলল যে কি যারা শিক্ষিত হয় তারা রাস্তাঘাটে কোনো ব্যক্তিকে দেখলে বা যারা রাস্তা পার করতে পারছে না তাদেরকে দেখলে তাদেরকে এগিয়ে দেয় না, এটা ভুল। কেননা আমার মনে হয় যে কি একজন মানুষই মানুষের পাশে দাঁড়ায়, একজন মানুষই কিন্তু তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, কিন্তু তখন আমরা দেখি না যে সে শিক্ষিত কিনা। এটা কিন্তু শিক্ষা নয়, এটা আমাদের মন থেকে আসে, এটা কিন্তু আমাদের মন থেকে আসে, এটা কিন্তু আমাদেরকে কেউ শিখিয়ে দেয় না বা কেউ বলে দেয় না, বা এটা শিক্ষার কোনো পর্যায়ও নয়। কিন্তু বিচ্ছিন্নতাবাদী কিন্তু এখনো যেটা আমার বক্তব্য সেটা হলো একজন মানুষ যদি শিক্ষিতই না হয় তাহলে তার মধ্যে কিন্তু কুসংস্কারের একটা ছায়া থেকেই যাবে। সে কিন্তু এটা বুঝতে পারবে না যে কি শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, কেননা আমাদের প্রতিবেশী দেশ বা উন্নত দেশগুলির প্রত্যেকেই কিন্তু মৌলিকভাবে শিক্ষিত, তাদের মধ্যে কিন্তু শিক্ষার হার খুবই বেশি। আমরা কিন্তু এটা কোনোভাবেই দেখতে পাবো না যে তাদের মধ্যে কেউ শিক্ষিত নয়। এখানে আমার বক্তব্য আমি শেষ করছি, ধন্যবাদ। নমস্কার। আমার পক্ষের বন্ধুরা বারংবার একটা কথা বলেছেন, আমরা মানবিকতা, চেতনা, এই নিষ্ঠা, অধ্যাবসায় এগুলোকে নাকি সাক্ষরতার সাথে গুলিয়ে ফেলছি। আমরা এই গুলিয়ে ফেলছি শব্দ জোটটায় কিছু সমস্যা রয়েছে। আমি গুলিয়ে ফেলছি না, আমি ইচ্ছাকৃত বলছি, কারণ আমাদের মূল বিষয়টা শুধু সাক্ষরতা নয়, বলার হচ্ছে সাক্ষরতার জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। এই জীবনের সাফল্যের সঙ্গে এই শব্দগুলো জড়িত, তাহলে আমি কেন বলবো না? আচ্ছা, অনেক কথা হলো বর্ণ পরিচয় করা নিয়ে। প্রাথমিক শিক্ষা প্রচুর ছেলেমেয়ে, আমি বলতে পারি পশ্চিমবঙ্গে যত ছেলেমেয়ে হবে তাদের মধ্যে অধিকাংশ বর্ণ পরিচয় সকলের পড়া। সকলে কি মাধ্যমিক পরীক্ষা দেন? সকলে কি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন? আমি আমার প্রথম পর্বের বক্তৃতায় বলে গিয়েছিলাম যে 50% বেশি স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা চাকরি পায়নি বিগত কয়েক বছর ধরে। তাহলে তারা কি সাক্ষর নন? তাহলে তাদের সাক্ষরতার কোথায় ত্রুটি ছিল? ত্রুটি ছিল এখানে তাদের পরিশ্রমের পরিমাণ সেই প্রথম 47% চেয়ে কম ছিল। তাহলে আমি কেন তাদের নিষ্ঠা, অধ্যাবসায়, পরিশ্রম এগুলোকে কেন আমি আলোচনার বিষয়বস্তু করে তুলব না? পরবর্তীতে আসি আমাদের এই বক্তব্যের পক্ষে একজন বন্ধু বলেছিলেন নিরক্ষর মানুষদেরকে খারাপ কথা শুনতে হতে পারে। এই খারাপ কথাটা বলে কারা? একজন নিরক্ষর মানুষ, আমি একজন নিরক্ষর মানুষ, আরেকজন নিরক্ষর মানুষ বলবো এই বাবা তুমি কিছু পড়াশোনা জানো না, তোমার অনেক বড় ব্যক্তি। কে বলবে এই কথা? একজন কোনো আপাত শিক্ষিত, আপাত সাক্ষর, প্রকৃত মূর্খ ব্যক্তি, তিনি কি এই কথাটা বলতে পারেন? আবার নারী শিক্ষার কথা বললো, অবশ্যই হ্যাঁ, বাড়ির মায়েরা যারা পড়াশোনা শিখলে তাদের সন্তান সন্ততি পড়াশোনা শেখার সম্ভাবনা কঠিন হয়ে যায় রাস্তাটা। কিন্তু আমরা যদি চলে যাই সপ্তদশ শতক, অষ্টাদশ শতক, ঊনবিংশ শতাব্দীতে, সেখানে বেগম রোকেয়া, আশাপূর্ণা দেবী এরা লেখাপড়া শিখেছিলেন। তাই এদের লেখাপড়া শেখার রাস্তাটা কি আজকালকার মতো এতটা সহজ ছিল বলে মনে করেন? এদের সামনে বই খুলে দেওয়া হলো, পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হলো, তারা সব ঘরে রেখে দিলেন। তাদের সঙ্গে ছিল তাদের অদম্য জেদ, তাদেরকে নিয়মিত কথা শুনতে হয়েছে, সমাজে বহু বাধা বিপত্তি পেরোতে হয়েছে, তাদের
সাথে সে যে অধ্যাবসায় পরিশ্রম দিয়ে তারা তবে সফল হতে পেরেছে। শুধুমাত্র সাক্ষরতা, অবশ্যই সাক্ষরতা তার প্রাথমিক স্তর অবশ্যই, কিন্তু তার সাথে এই পারিপার্শ্বিক বিষয়গুলো না থাকলে কখনোই একটা মানুষ জীবনে সফল হতে পারে না। সুতরাং আমার বক্তব্য এটাই যে আমার বিপক্ষে আমি একটা কথা ভালো করে বলতে পারি, আমার বিপক্ষে কোনো বন্ধু এটা বলেননি সাক্ষরতা তো কোনো ব্যাপার নয়, জীবনে সফলের জন্য সাক্ষরতা লাগে না, এটা কিন্তু কেউ বলেনি। সবাই বলছেন সাক্ষরতা অবশ্যই প্রয়োজনীয়, তার সাথে নিষ্ঠা, অধ্যাবসায়, পরিশ্রম। আমি তিনটা কথা বারবার বলছি, এই জিনিসগুলো না থাকলে একটা মানুষের মধ্যে আজ পর্যন্ত কেউ কোনোদিন সাফল্য লাভ করেনি। আমি এই কথাটা বলে যাচ্ছি। নমস্কার। ধন্যবাদ সবাইকে। সবাই খুবই ভালো বলেছে, খুবই ভালো বলেছে, কিন্তু তার মধ্যেও কোথাও একটা 19-20 থাকে। যাই হোক, সেটা পরবর্তীকালে আমরা ঠিক করছি। তার আগে আচ্ছা, আমাদের মূল প্রতিযোগিতা শেষ হলো। সকল প্রতিযোগীকে মানে আমার স্নেহের ছাত্রছাত্রীদের আমি ভীষণ অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকেই তার সাধ্যমতো যুক্তি তর্ক সাজিয়ে আমাদের এখানে যে ভালো উপস্থাপন করেছে তাদের বক্তব্য, তাতে আমরা সকলেও খুব খুশি হয়েছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আরও বড় হও। আমার আশীর্বাদ, শুভেচ্ছা, আমাদের ক্লাবের সবার শুভেচ্ছা আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। তোমরা যারা ওখানে বসে আছো বসে থাকতে পারো, যারা এই টেবিলটায় আছো আমরা এই টেবিলটা নিয়ে যাব। এখন একটা আমরা টি ব্রেক দেবো, সিঙ্গাড়া সহযোগীর চা খাবে। আর আমাদের তোমরা একটু এখানে বসো, আমাদের জাজমেন্ট করতে আধ ঘন্টা দিতে হবে। মাননীয় বিচারক মণ্ডলী তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাবেন আধ ঘন্টার মধ্যে। তারপরে আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব। ধন্যবাদ সমস্ত পার্টিসিপেটিং স্কুলের প্রধানদের, শিক্ষক শিক্ষিকাদের যারা এখানে এসেছেন, অভিভাবক অভিভাবিকাদের যারা তাদের ছেলে মেয়েদের এখানে আজকে এনেছেন, তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ। ক্লাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অল। নমস্কার। এবার আমাদের দ্বিতীয় পর্বের আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমে আমি আপনাদের নমস্কার জানাচ্ছি। I call National Degree Meeting number 3579. আমি পামেলাকে ডাকছি। পিপি পামেলা to lead the national election. भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधिका तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আমি শান্তনু ব্যানার্জি, আমি রোটারি ক্লাবের সেক্রেটারি। আপনারা জানেন যে আজকে অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাস হচ্ছে রোটারি নিয়ম অনুযায়ী লিটারেসি মান্থ। সেই লিটারেসি মান্থ আমরা অবজার্ভ করছি আজকে, এবং দুটোর সময় আমাদের একটা ডিবেট কম্পিটিশন আমরা করলাম, করে লিটারেসি মান্থের আমরা অবজার্ভ করলাম। খুব ভালো লাগলো। ক্লাবের তরফ থেকে জানাচ্ছি প্রেসিডেন্টের যে 10 জন পার্টিসিপেন্ট এসেছিল তারা রয়েছে, এবং স্কুলের শিক্ষক গার্জিয়ান যারা এসছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ আজকের ডিবেটটা আমাদের ভীষণ ভালো লেগেছে। মেম্বার ক্লাবের তরফ থেকে আমি কমিউনিকেশনটা করেছি। এছাড়া আমরা
এই প্রোগ্রাম আমাদের এইখানেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবং আমাদের যে মাঠ যেটা আমরা অবজার্ভ করবো এইখানেই করবো। তো আজকে আমাদের প্রধান অতিথি চিফ গেস্ট হিসেবে আমরা পেয়েছি যাকে ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর মশাই। আমি অনুরোধ করবো আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর দেবদীশ সান্যালকে ওনাকে স্কট করে যদি ডায়াসে নিয়ে আসেন। জোরে হাতটা দিয়ে রোটারি চ্যানেলে রোটারিতে আমরা হাওড়ার প্রথম রোটারি ক্লাব এবং আমাদের একটা রোটারি ডিস্ট্রিক্ট আছে 11টা রেভিনিউ ডিস্ট্রিক্টে, সেইখানে আমরা দ্বিতীয় রোটারি। এই আমাদের এই ডিস্ট্রিক্টের আমাদের যিনি এসেছেন আমার তো দাদা, আমরা বস বলি, ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর অংশুমান বন্দ্যোপাধ্যায়। আমি অনুরোধ করব আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট রবীন্দ্রকে ওনাকে এসকর্ট করে নিয়ে আসতে। আসুন 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 আসুন। আজকে যারা জাজ হিসেবে ছিলেন তাদেরকে রেকগনাইজ করার অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য ধরুন আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বাকি অতিথিবর্গের সঙ্গে আমাদের মাননীয় বিচারক মণ্ডলীর পরিচিতি ঘটে গেছে। এখন যারা আমাদের মঞ্চে সম্মানীয় অতিথিবর্গ আছেন তাদের সঙ্গে একবার আমি পরিচয় করে দিতে চাই। আমাদের এই বিতর্ক প্রতিযোগিতায় যারা আজকে বিচারক মণ্ডলীর আসন অলঙ্কৃত করবেন তাদের মধ্যে প্রথম ডক্টর দেবাশিস সান্যাল, উনি একজন অভিজ্ঞতা। দ্বিতীয়জন মিস্টার প্রান্তিক সেন, উনি বর্তমান পত্রিকার সিনিয়র এডিটর বা সাব এডিটর এবং ক্যালকাটা প্রেস জার্নালিস্ট ক্লাবেরও উনি একটা পদাধিকারী। এবং তৃতীয়জন হলেন ডক্টর দীপক দাস, যিনি পূর্বতন বিই কলেজ, বর্তমান IIESC অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। তো এনারা তিনজন সমগ্র বিতর্ক প্রতিযোগিতাটি পরিলক্ষিত করেছেন এবং এনাদের মতামত দিয়েছেন। এনাদের মতামত অনুসারে কারা কি স্থান পেল বিতর্কে চুলচেরা বিশ্লেষণে, সেটা ওনাদের সবচেয়ে সিনিয়র অর্থাৎ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ডক্টর সান্যালি ঘোষণা করবেন মঞ্চ থেকে, আমি নয়। আর সার্বিকভাবে এই প্রতিযোগিতার মান খুবই উচ্চ গ্রামে বাঁধা ছিল। আমি প্রত্যেকের বক্তব্যই শুনেছি, এখানেই বসছিলাম। তো আমার মনে হয়েছে যে আমার যারা ছাত্রছাত্রীরা যারা আজকে এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করল তারা আমাদেরকেও সমৃদ্ধ করল, অনেকগুলো দিকে তারা আমাদের চোখ খুলে দিল যে আমরা যাকে সাক্ষরতা বলছি সেই সাক্ষরতার মাত্রা কতটা, পরিব্যাপ্তি কতটা, সেই সাক্ষরতা কতদূর সফল বা কতদূর অসফল, আমরা সবাই সমৃদ্ধ হলাম। অন্তত আমি হয়েছি, আমি বললাম, অন্যদের ব্যাপারে নিশ্চয়ই তারাও সমৃদ্ধ হলেন। অর্থাৎ এই বাচ্চা ছেলেমেয়েরা তাদের ভাবনার উন্মেষের জন্য যে এই স্টেজটা, এই প্ল্যাটফর্মটা পেল, এটার জন্য অবশ্যই আমি রোটারি ক্লাবকে আমি সদস্য হয়েও আমাদের পরিচালকদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পরিশেষে আমি এটুকু বলতে চাই, যেরকম করোনা আবহে ছেলেমেয়েরা বাড়িতে থেকে নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে, এটা যেরকম আমরা অর্গানাইজ করলাম, ভবিষ্যতে আমরা আরও কিছু বাচ্চাদের জন্য অর্গানাইজ করার জন্য, পরিচালনা করার জন্য যদি চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে স্কুল চিলড্রেনদের অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের উপকারী হবে, কারণ এগুলো শিক্ষার অঙ্গ। ধন্যবাদ সবাইকে। মঞ্চে উপস্থিত আমার বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, আমার প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধন্যবাদ। সিনিয়র মোস্ট পাস্ট প্রেসিডেন্ট ডক্টর অনিল পালকে আমি ডাকছি আজকে লাইটিং অফ দি ল্যাম্প করার জন্য।
আমি আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট রোটেরিয়ান মনোজিৎ সেনকে অনুরোধ করব গাছের মনোজিৎ হাতে দাও, ওনাকে ডাকবো। প্রান্তিক ডাকে হাতে দাও। আমি অনুরোধ করবো আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট পূজাপতি মন্ডলকে ওনার হাতে আমাদের রোটারি ক্লাবের তরফ থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। নমস্কার। দেবদূত ঘোষ ঠাকুর, আমি আমরা যেটা ছেপেছি সেটা শর্টে, তাকে ওর সম্বন্ধে বলতে গেলে অনেক বলতে হবে। শুধু একটা লোকের কিরকম ডায়নামিক ব্যাপার সেটা একটু ছোট্ট করে ছেপে দেওয়া হয়েছে, এডিট করেছেন। ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর, residing at Pulbagan, Kolkata, did his schooling from Ramakrishna Mission Vidyalaya, Narendrapur. Graduated from Presidency College in Physiology. He did his postgraduate from Calcutta University in Physiology, and every time he got first class. He was engaged as Professor of Physiology in Hooghly Mohsin College and at Residency College as Professor of Environmental System Management and Physiology during. He was also engaged as a Professor of Environmental Science at Vishwabharati University, Bolpur. He retired as Chief Reporter of Anando Bajar Potrika. সাংবাদিকতার ইতিহাসে প্রেসিডেন্সি কলেজে ফিজিওলজি পাস করে লোক যে এত মানে টপ র্যাঙ্কে উঠেছেন প্রায় বিরল প্রায়। He is presently engaged as guest facility teacher in biology and life science at Narendrapur Ramakrishna Mission Seva Pratishthan, as a guest faculty on critical care technology, physiology, operation theatre technology, bioscience, etc. He is also the guest faculty of Ma Sharda College of Nursing in Physiology. Presently, he is the management committee member of Narendrapur Ramakrishna Mission Vidyalaya as well as the secretary of Praktoni of Narendrapur. In addition, he is acting editor of Vigyan Vash Delhi, published by Liver Foundation of Kolkata. দেবদূত এছাড়াও অসাধারণ তার নলেজ, আমরা পার্টিকুলারলি ফিজিওলজির লোক হয়েও এই এনভায়রনমেন্টাল সায়েন্স বা ইত্যাদি আমরা প্রায় এই জলবায়ু ব্যাপার, হড়কা বান, হ্যাঁ, এই সমস্ত যে ঘটনাগুলো সমস্ত খুব ভালোভাবে প্রাঞ্জলভাবে আমরা আনন্দবাজারে পড়েছি। খুবই নলেজেবল লোক। আমাদের একটাকে হাওড়া রোটারি ক্লাবে উনি এসে গেছেন। এখন আমরা বোধহয় ওর সংখ্যা থেকে শুনবো। থ্যাংক ইউ। যেটা সাক্ষরতা আসল আর কি উদ্দেশ্য আর কি সাক্ষরতা, সেটা কিন্তু শুধু দন্তস্বর ছয়, কিন্তু আমরা এখানে দেখেছি যে আমরা সব থেকে জোর দিই যার পিছনে একটা ব আছে। তার মানে সেই সাক্ষরতা মানে হচ্ছে যদি আমি আমার নিজের সইটা যদি করতে পারি, মানে আমার অক্ষরের সঙ্গে বর্তমান, সেটা হচ্ছে স্বাক্ষর, মানে তার ব আছে, দন্তস্বরে বয় আকার, তারপরে যে মানে খর আছে। কিন্তু আমাদের এখানে পুরো মানেটা কিন্তু পাল্টে গেছে। যখন আমরা আন্দোলন করি কিংবা গ্রামে গ্রামে গিয়ে সাক্ষরতা মিশন করি, সাক্ষরতা মিশনে কিন্তু কোনো ব নেই, শুধু দন্তস্বরে আকার আছে। সাক্ষরতা মানে হচ্ছে, সেই সাক্ষরতার মানে হচ্ছে যে আমরা যেটা বলি ডায়েরি লেখা, মানে আমার দৈনন্দিন জীবনে আমি যে জিনিসটা আমার মনে হবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়,
সেটাকে আমি আমার লেখা দিয়ে ভাষায় প্রকাশ করব, শুধু বলা না। এই যে প্রকাশ করা, সে আমার প্রথম দিন হয়তো আমি 2 ভাগ করে দিলাম, তারপরে 4টে ভাগ করে দিলাম, তারপরে একটা প্যারাগ্রাফ দিলাম, তারপরে একটা পাতা লিখলাম। মানে এইভাবে আমি আমার যে এই যে আমার লেখার যে ক্ষমতা, মানে আমার ভাবকে প্রকাশ করার যে ক্ষমতা, সেটাই কিন্তু সাক্ষরতা। আমার যদি পেটে খিদে থাকে, মাথার উপর ছাদ না থাকে, আর পরনে কাপড় না থাকে, আমি শান্তিতে থাকতে পারি না। আমি বলতে পারি না যে আমার দেশের মানুষ শান্তিতে আছে। কিন্তু আমরা দেখছি যে শান্তিতে না থাকার মূল কারণ হচ্ছে অশিক্ষার অন্ধকার। একজন মানুষকে যদি শিক্ষিত করা যায়, তাহলে তার চোখের সামনে কিন্তু অনেক পর্দাটা সরে যায়। সে কিন্তু পরিচ্ছন্নভাবে দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে যে তার কি রাইটস অ্যান্ড প্রিভিলেজেস আসে দেশের নাগরিক হিসেবে। সেটা আমাদের দেশের রাজনৈতিক নেতারা চান না, কারণ তাহলে তারা মানুষকে বোকা বানিয়ে তাদের রাজত্বটা তারা চালাতে পারবেন না। তো সেটা তারা চান না যে দেশের সব মানুষ শিক্ষিত হন। এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার নিজের ধারণা, আমার প্রায় 65 বছর বয়স হচ্ছে, আমার বয়সে আমি দেখে এটা আমার উপর রোটারি চিন্তা করছে যে ভারতবর্ষের সমস্ত মানুষকে সাক্ষর করা দরকার, অর্থাৎ 100% মানুষ সাক্ষর হবে ভারতবর্ষে। এটা আমাদের দ্বিতীয় স্বপ্ন, পোলিওর পরে। আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখলাম ভারতবর্ষে এখন 4 বছর আগে যখন আমরা এই আন্দোলনটা শুরু করি, আমাদের একটা মিশন আছে, রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন। সেই মিশনের সঙ্গে জন্মলগ্ন থেকে আমিও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাতে আমরা দেখলাম ভারতবর্ষে 74% মানুষ সরকারি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, তাদের যেটা বলছিলেন সেই সরকারি স্ট্যাটিস্টিক্সে কিন্তু অনেক জল মেশানো আছে। কিন্তু আমি সেই জলে যাচ্ছি না, স্ট্যাটিস্টিক্সেই যাচ্ছি। 74% মানুষ ভারতবর্ষে সাক্ষর, তার মানে 26% মানুষ নিরক্ষর। আমাদের খুব খুশি হওয়া উচিত যে ভারতবর্ষের মতো আমরা এখন তো উন্নয়নশীল দেশ, আমাদের মধ্যে দারিদ্র অনেক। 74% মানুষ শিক্ষিত, মানে খুব ভালো জায়গায় আছে। কিন্তু যদি আমরা একটা সহজ ক্লাস 2 এর অঙ্ক করি যে আমাদের জনসংখ্যা 130 কোটি, তার 26% নিরক্ষর, মানে সংখ্যায় কত হচ্ছে? দেখা যাচ্ছে 30 কোটি মানুষ ভারতবর্ষে নিরক্ষর। পৃথিবীর মধ্যে 5টা দেশ নেই যে দেশের জনসংখ্যা 30 কোটি। আজকে আমাদের বিতর্ক প্রতিযোগিতায় যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের মধ্যে আছেন আমাদের কেদারনাথ স্কুলের পাপড়ি দিদিমণি এবং হাওড়া গার্লস স্কুলের প্রীতি দিদিমণি। এই দুজনকে আমি মঞ্চে এখানে আসতে বলছি। আমি আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট শিবনাথ দেকে অনুরোধ করছি আমাদের তরফ থেকে একটা ছোট্ট থেকে তাদের হাতে তুলে দেবে। ইনি কেদারনাথ স্কুলের জীবন বিজ্ঞান শিক্ষক পাপড়ি দেওয়ার, এবং আমাদের হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের প্রীতি দিদিমণি। মেনি থ্যাংক শুভাশিস। এবার হচ্ছে দেবাশিসটাকে ডাকতে হবে, কারণ আমাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে। আমাদের এরপরে আমি এখানে আহ্বান করব আমাদের জাজেস প্যানেলের যিনি সিনিয়র মোস্ট ছিলেন, অর্থাৎ ডক্টর দেবাশিস সান্যালকে। উনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। আমার 2টো বক্তব্য আছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রত্যেক পার্টিসিপেন্টদের একটা আমরা ল্যামিনেটেড সার্টিফিকেট দেবো। এটা বানাতে আমাদের দিন 15 লাগবে। তো এটা তৈরি করে আমরা আপনাদের মানে প্রত্যেক পার্টিসিপেন্টের স্কুলে পৌঁছে দেবো, সেটা আমি ব্যবস্থা করে পৌঁছে দেবো। আর প্রত্যেক পার্টিসিপেন্টকে আমরা এখানে ডাকবো, ফল ঘোষণা হলে যারা প্রাইজ পাবে, প্রাইজ নিয়ে নেওয়ার পরে একটা গ্রুপ ফটো আমরা নেবো উইথ দ্য গেস্ট অ্যান্ড অল পার্টিসিপেন্ট শুড বি দেয়ার। ঠিক আছে, এই 2টো কাজ আমরা পরপর করবো, এবং তোমাদের প্রত্যেকের জন্যই রোটারি ক্লাবের পক্ষ থেকে একটা স্মল মেমেন্টো আছে, ছোট্ট একটা উপহার আছে, প্রত্যেকে কিন্তু সেটা নিয়ে যাবে। ধন্যবাদ। প্রতিযোগিতা সবাই খুব ভালো করেছে, আর যত করবে তত তোমরা ভালো করবে। কিন্তু ওই সব জিনিস এই স্কুলেও যেমন একজন ফার্স্ট হয়, একজন সেকেন্ড হয়, এখানেও তাই হবে। তা আমরা 3 জন যাচ্ছিলাম, এবং আমাদের একটা জিনিস খুব ভালো লাগলো যে প্রত্যেকে আমরা আলাদাভাবে নম্বর দিয়েছি, কিন্তু আমরা দেখলাম প্রত্যেকের বিচারেই যেটা এসছে সেটাই ফাইনাল বিচার এসেছে। চ্যাম্পিয়ন। এবার কি করবো?
ওই স্যারেগুলোর মধ্যে চুপ করে বলে থাকবো, আর তারপরে তোমরা হো হো করে উঠতে যাবে। না, তলা উপর কিছু নেই, মাত্র তো দুটো প্রায়। চ্যাম্পিয়ন অয়নাভ ব্যানার্জি, হাওড়া জেলা স্কুল। তুমি সামনে চলে এসো। এরপরে রানার্স আপ স্নেহা সাঁতরা, বেলকুলি, বেলকুলাই। তোমার এই সিকে, এই সিটা কি? বাহ, ভেরি গুড, কনগ্রাচুলেশন। প্রাইজ আমাদের এখানেই শেষ হয়ে গেল, কিন্তু আজকাল সব জায়গাতেই একটা হয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। সেটা আমরা তিনজন একসঙ্গে বসে ঠিক করেছি একজনকে দেয়া হবে। তবে এই মুহূর্তে আমরা তাকে হয়তো প্রাইজটা দিতে পারবো না, আমাদের একটু সময় নিতে হবে এই বানাবার বা সেটাকে হ্যান্ড ওভার করার, এবং সেটা পেয়েছেন স্পেশাল জাজেস অ্যাওয়ার্ড বা জুরি অ্যাওয়ার্ড মেঘদীপ ব্যানার্জি। থ্যাংক ইউ। আমার ঘোষণা করা শেষ। এবার আমি অনুরোধ করবো আমাদের চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট দুজনকে একটু কষ্ট করে সামনে। বাকি কম্পিটিটারদেরও আমি ডাকছি, ছবিটা গ্রুপ হবে, সব কম্পিটিটররা এসে প্রত্যেক প্রাইজটা দাও না, প্রাইজটা দেওয়া হোক। তোমরা তিনজনের পাশাপাশি দাঁড়াও। সেটা ঠিক আছে। আচ্ছা, চ্যাম্পিয়নকে দিচ্ছেন আমি অনুরোধ করছি আমাদের প্রেসিডেন্ট রোটারি ডক্টর ভোলা মুখার্জিকে আমাদের চিফ গেস্ট এবং স্পেশাল গেস্টকে টোকেন হ্যাঁ হাত ফেলা। এইবার শুভাশিস তোমার সবাইকে দেখে নাও, তোমার দেখে যারা পার্টিসিপেন্ট বাকি যে 7 জন আছে চলে এসো।